এই ড্রামার শুরুতে আমরা দুইজন ছেলে মেয়েকে দেখতে পাই, যারা একটি পিস ব্লসম গার্ডেনে বসেছিল। ছেলেটি বলে, তুমি নিশ্চয়ই তোমার জন্মদিনও ভুলে গেছো। আমারও আমার জন্মদিনের কথা মনে নেই। আমার জীবন এখানেই থেমে গেছে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি। আমরা একই দিনে নিজেদের জন্মদিন সেলিব্রেট করতে পারি। যদিও আমাদের জন্মদিন এক নয়, কিন্তু আমাদের মৃত্যুদিন যেন এক হয়। এতে করে পরের জন্মে আমরা একই দিনে জন্মাতে পারবো। মেয়েটি এতে মুচকি একটি হাসি দেয়। এরপর ছেলেটি ওকে কিস করে। তো এখান থেকে আমাদের ড্রামা শুরু হয়। আমরা কিছু কালো কাপড় পরা লোককে দেখতে পাই, যারা পাত্র করে রক্ত এনে একটি পুলে ভর্তি করছিল। সেখানে আমরা উজিন নামের একটি জাদুকরকে দেখি, যে ওই রক্তগুলো দিয়ে কিছু তন্ত্রমন্ত্র করতে শুরু করে। ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় এই পৃথিবীর সব থেকে ডেভিল আর্টিফ্যাক্ট হলো লিংলং জেড, যেটা দিয়ে কিনা যে কোনো মানুষকে অন্য একটি মানুষের পাপেট বা পোষ্য বানিয়ে দেওয়া যায়। তাদের মধ্যে রক্তের সম্পর্ক তৈরি করা যায়। যে হবে পোষ্য তার সাথে তার মাস্টারের রক্তের সম্পর্ক থাকবে, এবং সে তার মাস্টারের জন্য সব কিছু করতে পারবে। যখন সে পোষ্য হয়ে যাবে, তখন তার মধ্যে এত শক্তি চলে আসবে যে সে একাই পুরো পৃথিবীর মানুষকে ধ্বংস করতে পারবে। আমরা সেখানে ইয়াও রাজ্যের রাজা এবং তার উপপত্নী চিনকে দেখতে পাই। রাজা বলে, তুমি এটা আমার সাথে একদমই ঠিক করছো না। এতে চিন বলে, আপনি চিন্তা করবেন না, আমি শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য এগুলো করছি। চিন এখান থেকে শিফট হয়। আমরা ইয়াও রাজ্যের মিলিটারি ক্যাম্প দেখতে পাই, যেখানে আমরা একটি মেয়েকে লুকিয়ে প্রবেশ করতে দেখি। তখনই সেখানে গার্ডেরা চলে আসে এবং জিজ্ঞেস করে, তুমি কে আর তোমার সাহস হয় কি করে এত রাতে এখানে ঢোকার। মেয়েটি তখন বলা কওয়া বাদে সেখানে আসা সকল গার্ডকে মেরে ফেলে এবং বলে, আমার নাম লি শুয়াং, আমি হচ্ছি চ্যাংফ্যাং আর্মির জেনারেল। মূলত চ্যাংফ্যাং আর্মি এবং ইয়াও আর্মির সাথে অনেক দিন ধরেই রেষারেষি চলছে। এই খবর সোজা প্রিন্স আনানের কাছে চলে যায়। একজন গার্ড এসে বলে, লি শুয়াং আবারও অ্যাটাক করেছে। রাজকুমার আনান তখন সবে গোসল সেরে ওঠে। এখানে আমাদের তার মুখ দেখানো হয়। এটা হচ্ছে ইয়াও রাজ্যের রাজকুমার এবং রাজার ভাই। তো এখানে সবাই বলা বলি করছিল, লি শুয়াং এখন নিজের লিমিট ক্রস করে ফেলেছে, তাই আমাদের তাকে শেষ করে দেওয়া উচিত। আনান এসে একটি আঙুর খায় এবং বলে, বাহ, আঙুরটা তো খুব মিষ্টি, এটা কোন জায়গার? একজন গার্ড এসে বলে, এটা লুচেং থেকে আনা হয়েছে। আনান বলে, তো ঠিক আছে, যেখানকার আঙুর এত ভালো লেগেছে আমার, আমি সেই জায়গাটা দখল করে নেব। এই খবর ছড়িয়ে পড়ে, যেটা লি শুয়াংও জানতে পারে। এতে দুই জেনারেল সহ লি শুয়াং অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে আনান তো বসে বসে চা খাচ্ছিল। তখন একজন গার্ড এসে বলে, মহারাজ অর্থাৎ আপনার ভাইকে উপপত্নী চিন একটি জায়গায় নিয়ে গেছে। আমরা খবর পেয়েছি সেখান থেকে এখনো তারা ফেরত আসেনি। এতে আনান তো চিন্তায় পড়ে যায়। আনান গার্ডকে আদেশ দেয়, তোমরা যে করেই হোক লি শুয়াংকে মেরে ফেলবে, আমি এখন ওদিকটা সামলাতে যাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই রাজা এখনো বলেই যাচ্ছিল, তুমি এটা আমার সাথে ঠিক করছো না। চিন বলে, আপনি চিন্তা করবেন না, একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর জাদুকর উজিন রাজাকে বের করে আনে এবং সেখানে তার উপরে লিংলং জেড দ্বারা তন্ত্রমন্ত্র করতে শুরু করে। কিন্তু তখনই সেখানে চলে আসে আনান এবং রাজাকে সেখান থেকে বের করে আনে। আনানকে দেখে উপপত্নী চিন তো অনেক বেশি রেগে যায় এবং বলে, তুমি সব সময় আমার প্ল্যান ভেস্তে দাও। আনান বলে, আমি কখনোই আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। এটা বলে জাদুকর জিনের উপরে অ্যাটাক করে, কিন্তু জাদুকর জিনের সাথে পেরে ওঠে না। জাদুকর জিন আনানের অবস্থা খারাপ করে দেয় এবং ওকে সেই রক্তে থাকা পুলে ফেলে দেয়। রাজা এটা দেখে উপপত্নী চিনের কাছে অনুরোধ করতে থাকে, আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের সাথে তোমার কোনো শত্রুতা নেই, যা শত্রুতা আমার সাথে। উপপত্নী চিন বলে, আপনার সাথে আমার কিসের শত্রুতা, আপনাকে তো আমি ভালোবাসি। জাদুকর উজিন আবারও রাজার কাছে যেতে থাকে তার উপরে তন্ত্রমন্ত্র করার জন্য, কিন্তু তখনই সেই রক্তের পুকুর থেকে উঠে আসে আনান। আনানের ভিতরে আমরা এক অদ্ভুত পরিবর্তন দেখি। জাদুকর উজিন চিল্লিয়ে বলে, সর্বনাশ হয়ে গেছে, প্রিন্স আনানের ভিতরে লিংলং জেড ঢুকে গেছে, কিন্তু তার নির্দিষ্ট কোনো মাস্টার নেই। এখন সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে, তাকে কন্ট্রোল করা অসম্ভব। আনান তখন উঠে আসে এবং এক ঝটকায় সেখানে জাদুকর উজিন আর চিনকে মেরে ফেলে। কিন্তু এরপরই আনানের কিছু একটা হতে থাকে। আনান সেখানে থাকা খাদে পড়ে যায়
সেখানে একটি জঙ্গল ছিল। জঙ্গলের ভিতরে আনান যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা লি শুয়ানকে সেই একই জঙ্গলে আসতে দেখি, যাকে কিনা ইয়াও আর্মিরা চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এখন বাঁচার কোনো উপায় নেই। লি শুয়াংয়ের হাত থেকে তখন রক্ত ঝরছিল। রক্তের ফোঁটা সেখানে থাকা ঝোপঝাড়ে পড়ে। ওই ঝোপঝাড়ের নিচে আমরা আনানকে দেখতে পাই। লি শুয়াংয়ের কাটা হাত থেকে পড়া রক্ত সোজা আনানের মুখে ঢুকে যায় এবং সেটাও হৃদয়ে পৌঁছে যায়। আনান সাথে সাথে চোখ খুলে ফেলে। এদিকে ওই আর্মিরা এগিয়ে আসছিল লি শুয়াংকে মারার জন্য, কিন্তু তখনই সেখানে আনান উঠে আসে এবং এক ঝটকায় সবাইকে মেরে ফেলে। এরপর সেখানে আবার অজ্ঞান হয়ে যায়। তো এখানে আমরা খেয়াল করি আনান তো এখন ছোট বাচ্চা হয়ে গিয়েছে এবং ছোট একটি বাচ্চার এত শক্তি দেখে লি শুয়াং অনেক অবাক হয়। সিন এখানেই কাট হলে আমরা লি শুয়াংকে নিজের বাবার কাছে ক্ষমা চাইতে দেখি। লি শুয়াং এর বাবা হচ্ছে চ্যাংফ্যাং আর্মির প্রধান জেনারেল। লি শুয়াং বলে, আমি নিজের মিশনে এবারও সফল হতে পারিনি। এতে ওর বাবার উপরে হালকা রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর লি শুয়াং সেই বাচ্চাটিকে দেখতে যায়, মানে আনানকে। আনানকে তখন অনেকজন ধরে রেখেছিল, কেউ ওকে কন্ট্রোল করতে পারছিল না। তবে আনান যখন লি শুয়াংকে দেখে তখন সাথে সাথেই ঠান্ডা হয়ে যায় এবং লি শুয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। লি শুয়াং জিজ্ঞেস করে, তুমি ওই জঙ্গলে এত রাতে কি করছিলে এবং আমাকে এবার কেন বাঁচালে? আনান বলে, যদি আমি বলি আমার কিছুই মনে নেই যে আমি কেন তোমাকে বাঁচালাম। আমি না চাইতেও তোমাকে বাঁচিয়ে ফেলেছি, এতে এখন আমার কি করার আছে? আনানের আগের কোনো স্মৃতি মনে ছিল না, তাই ও বলতেও পারছিল না। লি শুয়াং বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথাই বিশ্বাস করছি, কিন্তু তোমাকে যে খাবার দেওয়া হয়েছিল তুমি সেটা ফেলে দিয়েছো, তাই তোমাকে আজকে আর কোনো খাবার দেওয়া হবে না বলে লি শুয়াং সেখান থেকে চলে যায়। আনান সেখানে চুপ করে বসে ভাবতে থাকে ও কেন লি শুয়াংকে বাঁচাতে গেল। এরপরও আয়নায় নিজের মুখ দেখে, যেখানে আনান নিজের ছোট চেহারা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। মূলত ও গায়ে পায়ে থেকে ছোট হলেও এখনো মনের দিক থেকে বড়ই আছে, শুধুমাত্র ওর আগের কোনো স্মৃতি মনে নেই। এখানে আমরা দুইজনকেই দেখতে পাই। আসলে আমাদের বোঝানোর সুবিধার্থে ওদের দুজনকে আলাদা প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে, কিন্তু আসলে দুজনে কিন্তু একই। এরপর সেখানে লি শুয়াং আসে। লি শুয়াং এসে বলে, তুমি আমার জন্য পানি নিয়ে আসো। লি শুয়াং এর কথা মতো আনান ওকে পানি এনে দেয়, যেটাতে লি শুয়াং অবাক হয়। আনান সেখানে লি শুয়াং এর তলোয়ার দেখতে পায়, কিন্তু সেটা তুলতে গিয়ে তুলতে পারে না। আনান বলে, এটা তো অনেক ভারী, আপনি কি করে তোলেন? তার মানে আপনি অনেক শক্তিশালী। লি শুয়াং বলে, নাটক করো না, জঙ্গলে তুমি অতগুলো আর্মির থেকে আমাকে বাঁচিয়েছো, তারপর এরকম দুর্বল হওয়ার নাটক করছো? আনান বলে, আমি সত্যি বলছি, আমি কিছুই জানি না, তখন আমি আপনাকে কিভাবে বাঁচালাম সেটাও আমার মনে নেই। লি শুয়াং বলে, তো ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিচ্ছি, কিন্তু চালাকি করার একদমই চেষ্টা করবে না। যদি আমি বুঝতে পেরেছি তুমি এখানে অন্য কোনো উদ্দেশ্যে এসেছো, তাহলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। আনান অভিমানের সুরে বলে, আমার তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু আপনি তো আমাকে খাবার দেবেন না। আনানের পেট থেকে খিদের আওয়াজ আসতে থাকে, যেটা দেখে লি শুয়াং হেসে দেয় এবং ওকে খাওয়ার জন্য কিছু খাবার দেয়। আনান বলে, আপনি তো একজন জেনারেল, নিশ্চয়ই আপনার অনেক জ্ঞান আছে, আপনি কি বলতে পারবেন যে আমি কিভাবে আবারও বড় হব? লি শুয়াং বলে, আমি একজন জেনারেল, কোনো জাদুকর নই যে তোমাকে আমি বড় করে দেব। এটা বলে লি শুয়াং বাইরে বেরিয়ে আসে। তখন আবার বৃষ্টি হচ্ছিল। তখন ছাতা নিয়ে আনান লি শুয়াং এর মাথায় ধরে এবং লি শুয়াং এর হাত ধরে। আমরা তো এখানে আনানের বড় প্রতিচ্ছবি দেখতে পাই, কিন্তু লি শুয়াং আনানকে ছোটই দেখতে পাচ্ছিল। তো এরকম ড্রামার মধ্যে মাঝে সাঝেই হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। রাতের বেলা আমরা আনানকে দেখি যে ঘুমাচ্ছিল, তবে ঘুমের মধ্যে আনানের অনেক কষ্ট হচ্ছিল। আনান এরপর জঙ্গলের মধ্যে চলে আসে এবং সেখানে থাকা একটি জলাশয়ে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, যেখানে আনান এখন বড় হয়ে গিয়েছিল। আনানের অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখন আনান সেই খাবারটা বের করে, যেটা আজকে ওকে লি শুয়াং দিয়েছে। আনান সেটা না খেয়ে রেখে দিয়েছিল এবং ও সেটার গন্ধ শুঁকতে শুরু করে। এতে আনান কিছুটা শান্ত হয়, কারণ সেই খাবারের সাথে লি শুয়াং এর গন্ধও মিশেছিল। পরের দিন সকালবেলা আনান ফিরে আসে, তখনও ছোট হয়ে গিয়েছিল। সবাই ওকে জিজ্ঞাসাবাদ করে যে তুমি কোথায় গিয়েছিলে, তোমার সাহস তো কম না, অনুমতি ছাড়া বাইরে যাও। এখানে গার্ড জিন তো ওকে অনেক বকাঝকা করতে থাকে, যেটাতে আনানের রাগ হয়ে যায়। আনান বলে, তোমাকে আমি দেখাচ্ছি মজা।
এটা বলে আনান ওকে মারতে যায়, তবে গার্ড জিন সময় মতো সরে যায় এবং বলে আমাকে মারা কি এতই সোজা নাকি, তুমি আমাকে চাইলেও মারতে পারবে না। আনান তখন লি শুয়াংকে বলে, যদি আমি ওকে মারতে পারি তাহলে তুমি কি নিজের সোলজার বানাবে আমাকে? লি শুয়াং এতে রাজি হয়ে যায়। আনান তখন সোজা গিয়ে গার্ড জিনকে মারে। গার্ড জিন তো এতে পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। কথা মতো লি শুয়াংও আনানকে নিজের সোলজার বানানোর জন্য রাজি হয়। এরপর আমাদের তাইজিন রাজ্য দেখানো হয়, যেখানে আমরা রাজাকে দেখতে পাই। রাজা এখানে লি শুয়াংয়ের বাবা অর্থাৎ জেনারেলকে অনেক বকাঝকা করছিল। সে কেন নিজের কাজ ঠিকমতো করতে পারেনি। যদি কোনোভাবে ইয়াও রাজ্যের আর্মিরা লু চ্যাং দখল করে ফেলে তাহলে লি শুয়াং এবং তার বাবাকে রাজা কিছুতেই ছাড়বে না। তাদেরকে এর জন্য কঠোর শাস্তি পেতে হবে। এই হচ্ছে এই রাজ্যের ক্রাউন প্রিন্স, যার নাম মুইয়াং। মুইয়াং এখানে লি শুয়াং এবং তার বাবার পক্ষ নিয়ে কথা বলে এবং বলে তারা সবসময় আমাদের সাথে লয়াল থেকেছে, তাই তাদের আর একটা সুযোগ দেওয়া উচিত। এটা হচ্ছে আর একজন রাজকুমার, যার নাম মুলিং। মুলিং বলে, তুমি চুপ করো, তুমি কেন তাদেরকে বারবার ডিফেন্ড করার চেষ্টা করো, শুধুমাত্র তোমার অতীত তাদের সাথে জড়িয়ে আছে বলে। এতে মুয়াং চুপ হয়ে যায়। রাজা তখন লি শুয়াংয়ের বাবাকে 1 মাস সময় দেয়, তার মধ্যে সমস্ত ঝামেলাঝাটি শেষ করতে হবে, আর কোনোভাবেই লুচ্যাং যেন ইয়াও আর্মিরা না পায়। অন্যদিকে আমরা লি শুয়াংকে গার্জিনের সাথে কথা বলতে দেখি। এখানে ওরা হুয়োদু নামে একজন জেনারেলের বিষয়ে কথা বলছিল। ওই দিন রাতে যখন ওরা ইয়াও আর্মির উপরে অ্যাটাক করার প্ল্যান করে, তখন হুয়োদু বলে সে নাকি অসুস্থ, তাই সে যুদ্ধে যেতে পারবে না। আর তার উপরে ইয়াও আর্মিরা আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিল, যার জন্য ওরা যুদ্ধটা জিততে পারেনি। এখানে লি শুয়াংয়ের মনে হচ্ছিল হুয়োদু হয়তো কোনোভাবে ইয়াও আর্মির সাথে জড়িত এবং ওদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তবে যথেষ্ট প্রমাণ না থাকার কারণে লি শুয়াং ওকে ধরতে পারছে না। এরপরে আমরা মুইয়াংকে দেখতে পাই, যে ক্যারেজে করে গার্ডদের থেকে লুকিয়ে টিং নামে একটি ছেলেকে ক্যাপিটালের বাইরে নিয়ে আসে। মূলত টিং হচ্ছে লি শুয়াং এর ভাই। টিং জিজ্ঞেস করে, তুমি এভাবে আমাকে কেন নিয়ে আসলে? মুইয়াং বলে, কারণ আমি চাচ্ছি তুমি গিয়ে লি শুয়াংকে সাবধান করে দাও। এখানে মুইয়াং একটি বাক্স বের করে এবং হাসতে হাসতে বলে, এটা তুমি লি শুয়াং এর কাছে দেবে। টিং বলে, যদিও লি শুয়াং অনেক বেশি রাগী এবং এখান থেকে লুচ্যাং যাওয়ার রাস্তা অনেক বেশি, তারপরও আমি যাচ্ছি শুধুমাত্র বাবার কারণে, কারণ বাবাকে এখন বন্দি করে রাখা হয়েছে। এই খবর লি শুয়াংকে দিতে হবে। রাতের বেলা আমরা জেনারেল হুয়োদুকে দেখতে পাই, যে আস্তে আস্তে ক্যাম্প থেকে বেরিয়ে যায়, যেটা আবার গার্ড র্যান দেখতে পায়। র্যানকে লি শুয়াং আগে থেকেই বলেছিল হুয়োদুর উপরে নজর রাখতে। র্যান তো হুয়োদুর পিছন পিছন যায়, তবে হুয়োদুকে পরক্ষণে আর পায় না। এদিকে আমরা দেখতে পাই আনান্ত অনেক দূর থেকে হুয়োদুর আওয়াজ শুনতে পাচ্ছিল, যে কিনা লি শুয়াংয়ের বিরুদ্ধে প্ল্যান করছে এবং শত্রুপক্ষের সাথে হাত মিলিয়েছে। হুয়োদু কিছুক্ষণ পরে ক্যাম্পে ফেরত আসে এবং নিজের টেন্টে যায়। তখন আমরা দেখতে পাই আনানোর উপরে নজর রাখছে। হুয়োদু কিছু একটা লুকিয়ে বাইরে বেরিয়ে যায়। আনান এটা দেখে ফেলেছিল। আনান ওর লুকিয়ে রাখা জিনিসটা নিয়ে লি শুয়াংয়ের কাছে দিয়ে দেয়। লি শুয়াং এতে অনেক খুশি হয় আনানের উপরে এবং বলে, যেহেতু এখন আমাদের হাতে সব প্রমাণ আছে, তাই তাড়াতাড়ি গিয়ে হুয়োদুকে অ্যারেস্ট করো। কিন্তু তখনই সেখানে একজন গার্ড এসে বলে টিংকে কিছু ডাকাতরা কিডন্যাপ করে নিয়েছে। এতে লি শুয়াং অনেক অবাক হয়, টিং এখানে কি করছে? অন্যদিকে আমরা দেখতে পাই ডাকাত দলেরা তো পার্টি করছিল এবং সেখানে টিংকে বন্দি করে রেখেছিল। ওখানে আমরা হুয়োদুকেও দেখতে পাই। মূলত এদের সাথেও হুয়োদু হাত মিলিয়েছে এবং এটা হচ্ছে ডাকাত দলের সর্দার, যার নাম জুন। তখনই সেখানে গার্ড সহ লি শুয়াং চলে আসে। লি শুয়াংকে আসতে দেখে হুয়োদু তাড়াতাড়ি গিয়ে টিংয়ের গলায় চাকু ধরে এবং বলে, যদি এগোনোর চেষ্টা করো তাহলে টিংকে মেরে ফেলা হবে। লি শুয়াং এতে হাসে এবং বলে, তোমার কি মনে হয় তুমি যাকে ধরে রেখেছো তার সাথে আমার কোনো সম্পর্ক আছে? এতে সবাই তো অবাক হয়ে যায়। লি শুয়াং বলে, পুরো ক্যাপিটালে সবাই জানে যে টিংয়ের বাবা আমাকে অ্যাডপ্ট করেছিল, তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, তাই তার কিছু হলেও আমার কোনো যায় আসে না। টিং এতে অবাক হয়ে যায় এবং বলে, তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে এমনটা করতে পারো না। লি শুয়াং জুন এবং হুয়োদুকে বলে, তোমরা যদি ওকে মারতে নাই পারো তাহলে আমি ওকে মেরে দিচ্ছি। এটা বলে একটি তীর মারে সোজা টিংয়ের বুকে। কিন্তু পরে দেখা যায় একটি দড়ি ওই তীরের সাথে বেঁধে লি শুয়াং টিংকে নিজের কাছে নিয়ে আসে এবং টিংকে ওদের হাত থেকে মুক্ত করে ফেলে। ডাকাতরা সবাই মিলে তো লি শুয়াংয়ের উপরে অ্যাটাক করে দেয়।
অন্যদিকে আমরা দেখতে পাই আনানের অনেক কষ্ট হচ্ছিল। আনান বুঝতে পারে লি সুয়াং হয়তো কোনো বিপদে আছে। তখন আনানের ভিতরে থাকা সকল শক্তি আস্তে আস্তে জেগে উঠতে থাকে এবং ও পুরোপুরি শ্যাডো পাপেট বা ছায়াপোষ্যতে পরিণত হয়। অন্যদিকে সবাই মিলে লি সুয়াংকে ঘিরে ধরেছিল। তখনই সেখানে সুপারম্যানের মতো চলে আসে আনান এবং সবাইকে ধরে মারতে শুরু করে। লি সুয়াং তো আনানের গায়ে নীল এসব চিহ্ন দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি আসলে কে। তবে আনান কোনো প্রশ্নের উত্তর দেয় না। এখানে আনান ওকে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করে, সকল তীর নিজের গায়ে নিয়ে নেয়, তাও একটাও লি সুয়াংয়ের গায়ে লাগতে দেয় না। সবশেষে আনান সেখান থেকে হুয়োদুকে নিয়ে চলে আসে এবং ওকে একটি ঘোড়ার সাথে বেঁধে দেয়। লি সুয়াং তো আনানের গলায় তলোয়ার ধরে এবং জিজ্ঞেস করে তুমি কে। আনান বলে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি, তুমি এভাবে সেটার মূল্য দিচ্ছ। তখনই আবার আনানের কিছু একটা হতে থাকে। আনানের গায়ে নীল চিহ্নগুলো একেবারে ফুটে ওঠে, যেটা দেখে লি সুয়াং তো অবাক হয়ে যায়। আনান দেখতে পায় লি সুয়াং এর মুখ থেকে রক্ত বের হচ্ছে এবং এটা দেখে অনেক বেশি আকর্ষিত হয় এবং সোজা গিয়ে ও লি সুয়াংকে কিস করে দিয়ে ও রক্তগুলো শুষে খেয়ে নেয়, যেটা দেখে লি সুয়াং অনেক রেগে যায় এবং ওকে মারতে যায়। তবে তার আগে আনান পালিয়ে যায়। আনান ক্যাম্পে ফেরত আসে এবং নিজের টেন্টে চলে যায়। ওর সাথে এগুলো কি হচ্ছে সেটাও নিজেই বুঝতে পারছে না। আনান তাড়াতাড়ি খাতা মুড়ো দিয়ে সেখানে শুয়ে পড়ে। লি সুয়াং ক্যাম্পে আসা মাত্রই তাড়াতাড়ি আনানের টেন্টে চলে যায় আনানকে দেখার জন্য। তবে দেখে আনান খাতা মুড়ো দিয়ে শুয়ে আছে। লি সুয়াং বলে তাড়াতাড়ি ওঠো, আমি তোমাকে দেখতে চাই। আনান বলে আরে না, আমি ঘুমাচ্ছি, এখন সময় হবে না। তবে লি সুয়াং জোর করে কাঁথা তোলে, কিন্তু ততক্ষণে আনান আবারও ছোট হয়ে গিয়েছিল। ফলে এ যাত্রায় আনান তো বেঁচে যায়, কিন্তু লি সুয়াং দেখতে পায় আনানের গায়েও ঠিক একই রকমের নীল রঙের চিহ্ন। লি সুয়াং জিজ্ঞেস করে এগুলো কিসের চিহ্ন। আনান বলে সেটা আমি নিজেও জানি না। লি সুয়াং বলে আজ আমি একজনকে দেখেছি যার শরীরেও ঠিক একই রকমের চিহ্ন ছিল, হতে পারে সে তোমার বাবা। এখন আনান তো জানতো ওটার কোনো বাবা নয়, বরং ওটা নিজেই ছিল। আনান ওকে ভুলভাল বুঝিয়ে দেয়, হতে পারে এটা কোনো কোইন্সিডেন্স। লি সুয়াং অন্য কিছু বলতে যাবে তার আগে চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। এদিকে দেখা যায় টিং তো অনেক বেশি রেগেছিল যে কি করে লি সুয়াং ওকে মারতে পারলো তীর। তখন সেখানে লি সুয়াং আসে। লি সুয়াং ওকে শান্ত হতে বলে, কিন্তু টিং এখানে ওকে অনেক কথা শুনিয়ে দেয়। বলে ছোট থেকে আমার বাবা তোমাকে নিজের মেয়ের মতো বড় করেছে, তারপরও তুমি বলছো আমাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, আমি মরে গেলেও নাকি তোমার কোনো যায় আসে না। টিংয়ের এসব কথা শুনে লি সুয়াংয়ের অনেক খারাপ লাগে, কারণ ও তো টিংকে বাঁচানোর জন্য এগুলো করেছিল। তবে টিং সেটা বুঝতে পারছে না। লি সুয়াং রেগে বলে আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় আমার দায়িত্বগুলো এতই সোজা, ঠিক আছে তাহলে আমি একদিনের জন্য আমার দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি যা ইচ্ছা তাই করো, দেখি কতটা পারো। টিং রেগে বলে তোমার কি মনে হয় যে আমি ইউজলেস, আমি কিছুই পারি না? তুমি দেখতে থাকো। এভাবে ওকে অনেক কথা শোনাতে থাকে, যে প্রত্যেকটা কথায় লি সুয়াং অনেক হার্ট হচ্ছিল। এগুলো আবার আনান শুনতে পায়, তাই তাড়াতাড়ি সেখানে চলে আসে। আনানকে দেখে লি সুয়াং বলে তুমি আজকে অনেক বড় কাজ করেছো, হুয়োদুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছো, তাই তোমাকে এর জন্য পুরস্কার দেওয়া হবে। টিং এতে রেগে যায় এবং বলে তুমি সামান্য এই ছেলেটার সাথে কত ভালো করে কথা বলছো, অথচ আমি তোমার ভাই, কিন্তু তুমি আমার সাথে সবসময় রেগে কথা বলো। বলেই টিং সেখান থেকে চলে যায়। আনান বলে সে এখনো বাচ্চা, কিছুই বোঝে না সে। এতে তখন লি সুয়াং ওর কাছে আসে এবং বলে তুমি নিজেও একজন বাচ্চা, এখন অনেক কিছু আছে যেটা তুমি নিজেও বোঝো না, এখন এখান থেকে যাও। এটাতে আনানও সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে ও শরীর খারাপ হয়ে যায়। লি সুয়াং দেখতে পায় আনানের অনেক জ্বর এসেছে। লি সুয়াং এতে আনানের অনেক খেয়াল রাখতে শুরু করে। আনানের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় লি সুয়াং ওর সেবা করছে। এতেও জিজ্ঞেস করে এত রাতে আপনি কেন জেগে আছেন, এখনো কেন ঘুমাননি? লি সুয়াং বলে তুমি এখনো অসুস্থ, তারপরও আমার কথা ভাবছো? আনান বলে কারণ আপনি আমাকে বাঁচিয়েছেন, আমাকে থাকার জায়গা দিয়েছেন, এটাই তো আমার কাছে অনেক বড় বিষয়। লি সুয়াং বলে তুমি জানো আমি তোমাকে কেন সাহায্য করেছি? আসলে আমি যখন ছোট ছিলাম তোমার মতোই ছিলাম, থাকার কোনো জায়গা ছিল না। পরে আমার বাবা আমাকে অ্যাডপ্ট করে আর নিজের মেয়ের মতো করে আমাকে বড় করে। লি সুয়াং সিদ্ধান্ত নেয় আজকে আনানের সাথেই শোবে, তাই সেখানে শুয়ে পড়ে। আনান তো এতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল।
অন্যদিকে আমরা দেখতে পাই ক্যাম্পে থাকা গার্ডদেরকে কেউ একজন মারে এবং তাদেরকে নিজের বশে করে নেয়। এটা আর অন্য কেউ নয়, বরং ড্রামার শুরুতে দেখা সেই জাদুকর উজিন। উজিন আসলে সেই সময় মারা যায়নি। উজিন এখানে আনানের ভিতর থেকে লিংলং জেটটা বের করে নেওয়ার জন্য এসেছে। তো এদিকে দেখা যায় আনান তো আবারও বড় হয়ে গিয়েছে। হঠাৎ করে ঘুমের মধ্যে নিজের গায়ের উপরে বড় একটি হাত দেখে লি শুয়াং তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তাড়াতাড়ি আনানের গলায় তলোয়ার ধরে জিজ্ঞেস করে, তুমি কে? আনান ওকে বোঝানোর চেষ্টা করে যে ও হচ্ছে আনান। যদি বিশ্বাস না হয় তুমি আমার জামা কাপড় দেখো, আমার প্যান্ট দেখো। লি শুয়াং এতে ওকে ধমক দেয় এবং বলে, তোমার জামা কাপড় তো ফেটে গিয়েছে, এইভাবে তুমি কি করে আমার সামনে আসতে পারো? তবে তখনই দেখা যায় কিছু পজেস গার্ড এসে ওদের উপরে অ্যাটাক করে এবং একজন গার্ড আনানকে সেখান থেকে তুলে নিয়ে যেতে শুরু করে। আনানের শক্তিও কাজ করছিল না। আনান কি করবে বুঝে না পেয়ে গার্ডের চুল ধরে টান দেয়, সাথে সাথে ওই গার্ডটি সেখানেই মারা যায়। এতে আনান বুঝতে পারে হয়তো চুল ছিঁড়লেই গার্ডগুলো মারা যাবে। তাই ও তাড়াতাড়ি লিশুয়াংকে তেমনটা করতে বলে। লিশুয়াং ওর পদ্ধতি ফলো করে ওই গার্ডগুলোকে শেষ করে দেয়। এখন লিশুয়াং মনে করছিল হয়তো হুয়োদুকে ছাড়ানোর জন্য এই গার্ডগুলো ওদের উপরে অ্যাটাক করেছিল। লিশুয়াং ঘরের ভিতরে চলে যায় যেখানে আনান বসেছিল। আনানকেও জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কে? আনান বলে, আরে আমি সত্যি বলছি, আমিই হচ্ছি আনান। লিশুয়াং বলে, এক রাতের মধ্যে তুমি বাচ্চা থেকে বড় হয়ে গেলে, তার উপরে নিজের শক্তিও হারিয়ে ফেললে, এটা আমি কি করে বিশ্বাস করব? আনান বলে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমাকে মেরে ফেলো, কিন্তু তাও আমি বলছি আমি সত্যি আনান। লিশুয়াং এবার বিষয়টা বিশ্বাস করে এবং বলে, তোমাকে আমি যে জঙ্গল থেকে পেয়েছিলাম সেখানে গিয়ে আমি ইনভেস্টিগেশন করব। যদি তোমার বিরুদ্ধে তেমন কিছু পাওয়া যায় তাহলে আমি কিন্তু তোমাকে কোনো ক্ষমা করব না, সোজা মেরে ফেলবো। এতে আনান রাজি হয়। পরে ওরা সেই জঙ্গলে চলে আসে। খুঁজতে খুঁজতে লিশুয়াং সেখানে একটি ট্যানেল দেখতে পায়। এই ট্যানেলটা দেখে আনানের কিছু একটা হতে থাকে। মূলত এটাই সেই ট্যানেল যে ট্যানেল দিয়ে ওই জঙ্গলে পড়েছিল। আনানকে এমন করতে দেখে লিশুয়াং বলে, তোমার কি কিছু মনে পড়ছে এই ট্যানেল দেখে? তবে আনানের কিছুই মনে পড়ে না। লিশুয়াং বলে, ঠিক আছে আমি এর ভিতরে যাব। আনান ওকে একা যেতে দেয় না এবং ওর সাথে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কিছু গার্ড এসে জেল পাহারা দিচ্ছিল যে গার্ডগুলো, সেই গার্ডগুলোকে মেরে ফেলে এবং হুয়োদুকে মুক্ত করে দেয়। চেঁচামেচির আওয়াজ শুনে টিং তখন বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পাই যে গার্ডগুলো হুয়োদুকে ছাড়ানোর জন্য এসেছিল তাদের সাথে লিশুয়াংয়ের গার্ডদের লড়াই বেঁধেছে। এই ফাঁকে হুয়োদু তো একটি নদীতে ঝাঁপ দেয় এবং পালিয়ে যায়, যেটা আবার টিং দেখে ফেলে। এদিকে ওরা সেই টানেলের ভিতরে ঢোকে এবং জাদুকর উজিনের ডেরায় চলে আসে, যেখানে রক্তের পুকুর দেখে আনানের কিছু একটা মনে পড়তে থাকে, কিন্তু কিছুতেই কিছু মনে করতে পারছিল না। তখনই সেখানে ওরা একটি লাশ পড়ে যেতে দেখে। তবে হঠাৎ করে চীনের লাশ জীবিত হয়ে ওঠে এবং চীন তো ওদের উপরে অ্যাটাক করে দেয়। চীন এক ধাক্কায় সেখান থেকে আনানকে বাইরে বের করে দেয় এবং নিজেও বাইরে চলে আসে। তবে ততক্ষণে আনান নিজের শক্তি পেয়ে গিয়েছিল। আনান নিজের শক্তি দিয়ে চিনকে সেখানেই মেরে ফেলে। এরপরও জঙ্গলে ছোটাছুটি করতে থাকে। তখনই ও হুয়োদুকে দেখতে পায়, যে কিনা টিংকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। মূলত টিং ওকে বাধা দেওয়ার চেষ্টা করলে ও টিংকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আনান এটা দেখে সরাসরি হুয়োদুর উপরে অ্যাটাক করে, কিন্তু তিনজনই ছিটকে দূরে পড়ে যায়। আনান সেখানেই অজ্ঞান হয়ে যায় আর টিং তো আগে থেকে অজ্ঞান ছিল। কিন্তু ততক্ষণে সেখানে লি শুয়াং এবং বাকি অন্য গার্ডরা চলে এসেছিল। ওরা হুয়োদুকে সেখানে মৃত অবস্থায় দেখতে পায়। রেন লি শুয়াংকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে আমরা কি করব? মানে আনানকে বলছে আর কি। লি শুয়াং বলে, ওকে আমার রাজ্যে নিয়ে চলো। উপরেই আমরা উজিন এবং তার সহকারীকে দাঁড়িয়ে থাকতে দেখি। উজিনের সহকারী বলে, আমাদের উচিত এই ফিমেল জেনারেলকে মেরে ফেলা, তাহলে রাজকুমার আনানের সাথে তার সকল ব্লাড কন্ট্যাক্ট নষ্ট হয়ে যাবে এবং আমরা আনানকে নিজেদের কাছে নিয়ে এসে লিংলং জেট বের করে নিতে পারবো। উজিন বলে, বিষয়টা এতটাও সোজা না। এই ফিমেল জেনারেল হচ্ছে আনানের মাস্টার। সে কিছুতেই তার মাস্টারের ক্ষতি হতে দেবে না, বরং উল্টো আমাদেরকেই মেরে ফেলবে। এরপর আমরা লুচ্যাং রাজ্য দেখতে পাই। লি শুয়াং নিজের মিলিটারি ক্যাম্প ছেড়ে ম্যানশনে ফেরত এসেছিল। আনানের যখন ঘুম ভাঙে নিজের সামনে ডক্টর লিনসুকে দেখতে পায়। লিনসু অবাক হয়ে এখানে ওকে দেখছিল এবং জিজ্ঞেস করছিল, তোমার ব্যথা করছে না তো? তখনই আনান খেয়াল করে ওর হাতে আকুপাঞ্চারের কিছু সুচ ঝুকানো। এটা দেখে আনান ভয়ে অজ্ঞান হয়ে যায়। লিনসু বলে, তাহলে ঠিক আছে, তুমি যখন সুস্থ হওনি
আমি তোমাকে আরও কিছু সুর ঢুকিয়ে দিচ্ছি। এটা শুনে আনান তাড়াতাড়ি উঠে পড়ে এবং বলে, না না, আমি সুস্থ আছি। আনান চলে যেতে গেলে লিনসু ওকে আটকায় এবং বলে, তোমার দায়িত্ব লি শুয়াং আমাকে দিয়েছে, তাই আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। লি শুয়াংয়ের কথা শুনে আনান রাজি হয়ে যায় এবং ওর দেওয়া ওষুধও খেয়ে নেয়। অন্যদিকে আমরা লি শুয়াংকে দেখতে পাই যে টিংয়ের কাছে গিয়ে টিংকে পানিশমেন্ট দেয় এবং বলে, তুমি একটি অপদার্থ, সব সময় নিজেকে বিপদে ফেলো এবং আমাদেরকেও বিপদে ফেলো। টিং এতে অনেক কষ্ট পায় এবং বলে, আমিও একদিন দেখিয়ে দেব যে আমি কোনো অপদার্থ নই, বরং আমি আমার বাবার যোগ্য ছেলে। লি শুয়াংয়েরও কষ্ট হচ্ছিল টিংকে শাস্তি দিয়ে। অন্যদিকে আমরা লিনসুকে দেখতে পাই যে কিনা মিলিটারি ক্যাম্পে আসে এবং ও এখানে র্যানের সাথে দেখা করতে এসেছিল। মূলত লিনসু র্যানকে পছন্দ করে। এটা দেখে সবাই তো র্যানকে নিয়ে মজা উড়াতে থাকে। র্যান এতে বেশ বিরক্ত বোধ করে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? লিনসু বলে, আমি তো এখানে তোমার জন্যই এসেছি। লি শুয়াং ওষুধ নিয়ে টিংয়ের ঘরের বাইরে পায়চারি করছিল, কিন্তু কিছুতেই ঢোকার সাহস পাচ্ছিল না। তখন সেখানে আনান চলে আসে এবং বলে, তুমি আমাকে এই দায়িত্বটা দিয়ে দাও, আমি সব দেখে নিচ্ছি। আনান ওষুধ নিয়ে ঘরের ভিতরে ঢোকে এবং সেটা টিংয়ের গায়ে লাগাতে থাকে আর বলে, তোমার বোন সত্যি অনেক ভয়ঙ্কর, তাই না? টিং বলে, একদমই সাহস করবে না আমার বোনকে ভয়ঙ্কর বলার। আমি আর আমার বাবা যা ইচ্ছা বলবো আমার বোনকে, তুমি বলার কে? বাইরে থেকে সবকিছু লি শুয়াং শুনতে পাচ্ছিল এবং এটা শুনে অনেক খুশি হয়। কাজ শেষে আনান বাইরে বেরিয়ে আসে। লি শুয়াং বলে, হ্যাঁ আমি সত্যি অনেক ভয়ঙ্কর, এটা বলে হাসতে হাসতে যেতে থাকে। তখন সেখানে ফুলের পাপড়ি পড়ছিল। আনান মুগ্ধ দৃষ্টিতে লি শুয়াংয়ের দিকে তাকিয়ে থাকে এবং বলে, তুমি মোটেই ভয়ঙ্কর নও, তুমি অনেক বেশি ভালো একজন মানুষ। এরপর আমরা লিনসুকে দেখতে পাই যে তো এখানে এসে জোর করে রানের জামা কাপড়ও পরিষ্কার করতে থাকে। এটা দেখে সবাই মিলে মজা নিচ্ছিল। রানেতে অনেক বেশি রেগে যায় এবং তাড়াতাড়ি লিনসুকে সেখান থেকে চলে যেতে বলে। লিনসু এতে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে লি শুয়াং নিজের লেডিগার্ড চিয়াওয়ের সাথে একটি গ্রামে ইনভেস্টিগেশন করার জন্য যেতে চাচ্ছিল। বাইরে দাঁড়িয়ে আমরা আনানকে দেখি যে লুকিয়ে ওদের কথা শুনছিল। তখনই সেখানে অন্য একটি লেডিগার্ড চলে আসে এবং আনানকে নিয়ে ভেতরে আসে। বলে, এ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিল। আনান ভয়ে ভয়ে লি শুয়াংকে বলে, আসলে আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, আমি শুধু এসেছিলাম এটা বলতে যে টিং এখন সুস্থ আছে। লি শুয়াং বলে, ও আচ্ছা, তো এটা বলার জন্য তুমি এত দূর চলে আসলে? আনান এবার সত্যিটা বলে দেয়, বলে, আমি লুকিয়ে তোমাদের কথা শুনছিলাম, তুমি নাকি কোনো এক জায়গায় যাবে। তো তুমি যদি এখানে আমাকে একা রেখে দাও তাহলে এরা তো আমাকে মেরেই ফেলবে, এর থেকে বরং তুমি আমাকে নিজের সাথে করে নিয়ে যাও। লি শুয়াং তখন মনে মনে ভাবে, একে সাথে করে নিয়ে যাওয়াই ভালো, যদি ওর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা বের করা সহজ হবে। লি শুয়াং রাজি হয় ওকে নিতে, কিন্তু বলে, তুমি এই পোশাকে যেতে পারবে না। সাথে সাথে লেডি গার্ডরা ওর জামা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলে। সিনেখানে কাট হলে আমরা দেখি ওরা খুব সাধারণ একটা পোশাক পরে ওই গ্রামে এসেছে। লি শুয়াং দেখে গ্রামের মানুষরা এক এক করে সবাই মারা যাচ্ছে। সেখানেও একটি মহিলাকে দেখতে পায়। এই গ্রামে কোনো ছেলেরা ছিল না। লি শুয়াং মহিলাটিকে বলে, আসলে আমার না খুব পানির তেষ্টা পেয়েছে, আপনি আমাকে একটু পানি দিতে পারবেন? মহিলাটি বলে, দেখতেই তো পাচ্ছ এখানে সবাই মারা যাচ্ছে, তার উপরে পানি চাচ্ছ? লি শুয়াং বলে, আসলে আমার ভাইটা না একটু অ্যাবনর্মাল টাইপের, ওর অনেক খিদে পেয়েছে, সাথে পানির টেস্টটাও পেয়েছে, এত করে বোঝালাম কিন্তু তাও মানছে না। লি শুয়াংকে ভাই বলেছে এটা শুনে আনানের তো অনেক বেশি রাগ হয়। লি শুয়াং তখন ওকে চিমটি কাটে এবং ওর তালে তাল মেলাতে বলে। না চাইতেও আনানের ওর তালে তাল মেলাতে হয়। মহিলাটি তখন ওদেরকে খাবার দেয়। লি শুয়াং জিজ্ঞেস করে, আপনাদের এই গ্রামে কোনো ছেলে নেই কেন? মহিলাটি বলে, কারণ তাদেরকে সবাই বাধ্য করেছে মিলিটারিতে জয়েন করার জন্য, যুদ্ধে তারা মারা গেছে, কেউ মিলিটারি ক্যাম্পে আছে। এটা শুনে লি শুয়াংয়ের তো অনেক খারাপ লাগে। লি শুয়াং তাকে খাবারের টাকা দিতে চায়, মহিলাটি নিতে চায় না, কিন্তু লি শুয়াং তাকে জোর করে দেয় এবং বলে, আমার গ্রামের অবস্থা খুবই ভালো, আপনি চাইলে আমি সেখান থেকে কিছু লোক আনাতে পারি এবং এখানে ফসল চাষ করার জন্য সব ব্যবস্থা করে দিতে পারি। মহিলাটি এতে অনেক খুশি হয়ে যায় এবং রাজিও হয়ে যায়। সবাইকে খবর দিতে সেখান থেকে চলে যায়। কিন্তু অপরদিকে আনন্দ রেগেছিল লি শুয়াং ওকে কেন নিজের ভাই বলল, তবে লি শুয়াং ওকে বেশি পাত্তা দেয় না। এরপর দেখা যায় লি শুয়াং সেখানে র্যান এবং জিনকে নিয়ে আসে।
সাথে আনানকে দিয়েও ওরা কাজ করাচ্ছিল। এত কাজ করে আনান তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। সবাই তো বলতে থাকে এইটুকু কাজ করে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আনানের জ্ঞান ফেরে। লিসুয়াং চলে যেতে চাইলে আনান বলে, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না, আজকে রাতে আমার সাথেই থেকে যাও। তবে লিসুয়াং ওকে ধমক দেয় এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। আনান এতে ভয় পেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আনান মনে মনে ভাবে সেদিন ওই সোলজারদের গা থেকেও যে গন্ধ পেয়েছিল ঠিক একই গন্ধ লিসুয়াংয়ের গা থেকেও আসছে। এটা কেন, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। পরের সিনে আমাদেরকে ইয়াও রাজ্য দেখানো হয়, যেখানে আমরা চীনকে দেখতে পাই। অর্থাৎ চীন এখনও মারা যায়নি। যেহেতু রাজকুমার আনান এখানে ছিল না, তাই চীন এখন এখানকার এমপ্রেস হয়ে গেছে এবং নিজের ছেলেকে রাজার আসনে বসিয়েছে। চীন সবার উদ্দেশ্যে বলতে থাকে আনান নাকি ওদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আনানকে শাস্তি পেতেই হবে। এরপর দেখা যায় রাজা অনেক অসুস্থ ছিল। চীন এখানে বলতে থাকে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হবেন। কিন্তু তখন সেখানে উজিন আসে এবং বলে তাকে আর বাঁচানো সম্ভব না, আমি অনেক চেষ্টা করেছি। এতে চীন তো অনেক রেগে যায় এবং ওকে থাপ্পড় মারে, বলে যে করেই হোক রাজাকে বাঁচিয়ে দিতে আমি তোমার পায়ে পড়ছি, তুমি যে করেই হোক তাকে বাঁচাও। উজিন এতে বাধ্য হয়ে সেখানে একটু ওয়াইন নিয়ে আসে এবং বলে এই ওয়াইনটা আপনাকে এবং তাকে খেতে হবে, তাহলে আপনাদের দুজনের লাইফের কানেকশন হয়ে যাবে। তবে এতে একটা বিপদ আছে, যদি রাজার কিছু হয়ে যায় তার সাথে সাথে আপনিও মারা যাবেন। আর আপনার সাথে যেহেতু রাজার লাইফ কানেকশন হয়ে গিয়েছে, তাই এই অসুস্থতার জন্য রাজা মরবে না। জিন এতে অনেক খুশি হয়ে যায় এবং বলে এর থেকে ভালো আর কি হতে পারে, মরলে দুজন একসাথে মরবো, বাঁচলে দুজন একসাথে বাঁচবো। এটা বলে সেই ওয়াইনটা ঢকঢক করে খেয়ে নেয় এবং রাজাকেও খাইয়ে দেয়। তবে আমরা দেখতে পাই উজিন এতে মোটেই খুশি ছিল না। পরের দিন আমরা লিসুয়ানকে দেখতে পাই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সবাই মিলে কাজ করছে। তখন সেখানে আনান আসে এবং ওকে নিয়ে যায় একটি জায়গায়, যেখানে আনান ফুল দিয়ে লিসুয়াংয়ের জন্য অনেক সুন্দর করে সাজিয়েছিল। লিসুয়াং এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে লিসুয়াং ফুল অনেক পছন্দ করে। আনান সেখানে লিসুয়াংয়ের জন্য একটা স্পেশাল ড্রিঙ্কও এনেছিল, যেটা পেয়ে লিসুয়াং আরও খুশি হয়ে যায় এবং সেই ওয়াইনটা খেয়ে লিসুয়াং তো মাতাল হয়ে যায় আর বেসুরো গলায় জোরে জোরে গান গাইতে থাকে। আনান ওকে কোনো মতে সামলে নেয়। লিসুয়াং আনানের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আনানে তো ওকে শুইয়ে দেয়। তবে তখনই আনানের বুকে ব্যথা হতে শুরু করে। আনানের মনে পড়ে যখন এরকম ওর আরেকবার বুকে ব্যথা হয়েছিল, তখনও লিসুয়াংয়ের রক্ত খেয়েছিল, তখনও সুস্থ হয়ে গিয়েছিল। তার মানে রক্তই ওকে ঠিক করতে পারবে। আনান আর কোনো কিছু না ভেবে যে মহিলার বাড়িতে ওরা আছে সেই মহিলার বাড়ির আতাল ঘরে চলে যায় এবং সেখানে তাকে একটি মুরগিকে বলে আজ তোর শেষ দিন। এটা বলে ওই মুরগিকে ধরার চেষ্টা করে। তবে শব্দ পেয়ে সেই মহিলাটি সেখানে আসে এবং আনানকে এই অবস্থায় দেখতে পায়। দুজনেই তো ভূত বলে চেঁচিয়ে ওঠে। এরপর লিসুয়াং সেখানে আসে এবং মহিলাটির কাছ থেকে ক্ষমা চায় আনানের এরকম ব্যবহারের জন্য। মহিলাটি বলে আরে কোনো ব্যাপার না, তুমি তো বলেছিলে তোমার ভাই নাকি অ্যাবনর্মাল, সেই জন্যই হয়তো এমন করেছে। আনান বলে আপনি আমাকে অ্যাবনর্মাল বলবেন না, আমি একেবারেই সুস্থ। মহিলাটি বলে হ্যাঁ হ্যাঁ তুমি সুস্থ, আমি তো মজা করেছি। এটা বলে মহিলাটি চলে যায়। লিসুয়াং এর পর আনানকে অনেক বকাঝকা করে এবং জিজ্ঞেস করে ও কেন এত রাতে এখানে এসেছে। তবে আনান সত্যিটা লিসুয়াংকেও বলে না, যদি লিসুয়াং এর পর ভয় পেয়ে যায় যে আনান রক্ত খায় এটা জেনে। এরপর দেখা যায় লিসুয়াং এর কথা মতো গ্রামে অনেক রেশন আনা হয়েছে, সবার মধ্যে সেগুলো বিতরণ করা হয়। এতে সবাই অনেক খুশি হয়ে যায়, যেটা দেখে লিসুয়াং এর অনেক ভালো লাগে। লিসুয়াং এবং আনান দেখে সেখানে তারা খসে পড়ছে, এতে দুজনেই উইশ করতে থাকে। আনান তো লিসুয়াং এর দিকে তাকিয়ে থাকে, কিন্তু তখন ওর বুকে ব্যথা ঠিক হয়নি। আনান বুঝতে পারে ওর বুকে ব্যথা ঠিক করার জন্য একমাত্র লিসুয়াংয়ের রক্ত লাগবে। তবে ও কখনোই লিসুয়াংকে হার্ট হতে দেবে না, এর অন্য কোনো উপায় ওকে বের করতে হবে। পরের দিন লিসুয়াং সবকিছু গুছিয়ে নেয় চলে যাওয়ার জন্য। তখনই ওর কাছে তাইজিনের ক্যাপিটাল থেকে চিঠি আসে, যেখানে রাজা হুয়োদোর মৃত্যুর জন্য লিসুয়াংয়ের উপরে সন্দেহ করেছে এবং তাড়াতাড়ি ওকে ক্যাপিটালে ফেরত আসতে বলেছে। লিসুয়াং এতে চিন্তায় পড়ে যায়। এরপর দেখা যায় আনান একটি গাছের নিচে ঘুমাচ্ছিল, তখন সেখানে লিসুয়াং আসে। আনান ঘুম থেকে উঠে লিসুয়াংকে দেখে অনেক খুশি হয়ে যায়। লিসুয়াং জিজ্ঞেস করে তুমি আমার জন্য কি কি করতে পারবে। আনান বলে সব কিছুই করতে পারবো। লিসুয়াং বলে ঠিক আছে, তুমি কি আমার জন্য মরতে পারবে।
এটা বলেই লি সুয়াং ঘরের ভিতর থেকে দুইটা ওয়াইনের বোতল আনে, একটা আনানের হাতে ধরিয়ে দেয় এবং একটা নিজে খেতে শুরু করে। আনান গিয়ে লি সুয়াংয়ের পাশে বসে পড়ে, কিন্তু ও কিছুই বুঝতে পারছিল না লি সুয়াংয়ের আসলে হয়েছেটা কি। লি সুয়াং বলে, তোমারও জীবন আছে, তুমি অনেকদিন ধরেই আমার সাথে থাকছো, তোমার নিশ্চয় জীবনে কোনো না কোনো স্বপ্ন রয়েছে, সেটা পূরণ করো যে। ও আনানের হাতে কিছু টাকা ধরিয়ে দেয় এবং এখান থেকে চলে যেতে বলে। আনান বলে, তুমি আমাকে কেন চলে যেতে বলছো? আমি কি কোনো ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে আমাকে বলো, আমি সেটা শুধরে নেব। লি সুয়াং বলে, এমন কিছুই না, আমি শুধু চাই তুমি বাইরে গিয়ে নিজের জীবনটা স্বাধীনভাবে কাটাও। তাছাড়া আমার প্যালেসে বেশিরভাগই মেয়েরা থাকে, তুমি এখানে থাকলে তাদের সমস্যা হতে পারে। এটা শুনে আনানের অনেক বেশি খারাপ লাগে। লি সুয়াং বলে, আর কথা না বাড়িয়ে চলে যাও। আনান মন খারাপ করে বলে, যদি তুমি আমাকে আমার প্রাণটাও দিয়ে দিতে বলো আমি সেটাও দিয়ে দেব। আর যেহেতু তুমি চাচ্ছ আমি চলে যাই, ঠিক আছে, আমি এখানে থাকবো না বলে আনান চলে যায়। লি সুয়াংয়েরও আনানের যাওয়াতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। রুমে গেলে লি সুয়াং দেখতে পায় আনান ওর জন্য সেখানে ফুল রেখে গেছে। এটা দেখে লি সুয়াংয়ের আরও কষ্ট হয়। রাতের বেলা আমরা দেখতে পাই লি সুয়াংয়ের রুমে কিছু গার্ডরা প্রবেশ করে এবং একটি ধোঁয়া ছেড়ে দেয়। লি সুয়াং এটা বুঝতে পেরে নিজের নাক বন্ধ করে নেয় এবং অজ্ঞান হওয়ার নাটক করে। ওই লোকগুলো সেখানে এসে একটি বাক্স থেকে একটি ম্যাপ বের করে এবং বলে, আমরা এটা পেয়ে গিয়েছি। এরপর একজন এসে লি সুয়াংকে মারতে যায়। সাথে সাথে এটা আনান বুঝে ফেলে যে লি সুয়াং বিপদে আছে। লি সুয়াংকে যখন ওই গার্ডটা মারতে যাবে তখনই লি সুয়াং উঠে যায় এবং বলে, কি ভেবেছো আমার ঘরে এসেই তোমরা চুরি করে পালিয়ে যাবে আর আমি তোমাদেরকে ধরতে পারবো না? লি সুয়াং ওদের সাথে লড়াই করতে শুরু করে। একজন লি সুয়াংকে মারতে গেলে তখনই আনান সেখানে চলে আসে এবং লি সুয়াংকে বাঁচাতে গিয়ে ওর বুকে তলোয়ার ঢুকে যায়। ততক্ষণে সেখানে বাকি লেডি গার্ডরাও চলে আসে, যার জন্য ওই লোকগুলো সেখান থেকে পালাতে শুরু করে। তিনজনের মধ্যে দুজনকেই মেরে ফেলা হয়েছিল, আর একজনকে মারতেই যাবে, তবে তার আগে লি সুয়াং এসে আটকে দেয় এবং বলে, দুইজনকে অলরেডি মেরে ফেলেছি, ওকে বাঁচতে দাও, ওকে আমাদের কাজে লাগাতে হবে। এরপর দেখা যায় আনানের এখনো জ্ঞান ফেরেনি। লিনচু এখানে ওর চিকিৎসা করে। লিনচু লি সুয়াংয়ের সাথে মজা করতে শুরু করে, বলে, আনান হয়তো তোমাকে পছন্দ করে, সে কিন্তু অনেক সুন্দর দেখতে, তুমি চাইলে তাকে বিয়ে করতেই পারো। এতে লি সুয়াং রেগে যায় এবং ওকে চুপ করতে বলে। তখনই আনান অজ্ঞান অবস্থায় রক্ত রক্ত বলতে থাকে, যেটাতে লিনচু বলে, আমার মনে হয় তার এখনো জ্ঞান ফিরছে না, কারণ তার একমাত্র ওষুধ হলো রক্ত। আমি এরকম কিছু একটা শুনেছিলাম, হয়তো রক্ত দিলেই সে বাঁচতে পারবে। লিনচু এরপর চলে যায়। লি সুয়াং সেখানে বসে বসেই ভাবছিল। তখনই লি সুয়াং এর কাটা জায়গা থেকে রক্তের গন্ধ আনানের নাকে যায়। আনান আবারও বিড়বিড় করতে শুরু করে। আনান কি বলছে এটা শোনার জন্য লি সুয়াং ওর কাছে যায়। তখনই আনান ওকে ধরে ওর ঘাড় থেকে রক্ত চুষে নেয়। লি সুয়াং এটা দেখে অবাক হয়ে যায়। প্রথমে রেগে গেলেও পরে বুঝতে পারে আনান হয়তো ওর রক্ত দিয়ে সুস্থ হবে, তাই তখন নিজে থেকেই আনানকে ওর কাছে টেনে নেয় এবং রক্ত খেতে দেয়। পরের দিন সকালবেলা লি সুয়াং বেরিয়ে আসে, কিন্তু রক্ত দেওয়ার জন্য ওর মাথাটা হালকা ঘুরছিল। আনানের যখন জ্ঞান ফেরে তখন ওর কাল রাতের কথা মনে পড়ে। এটা মনে পড়তে আনান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। লি সুয়াং যদি ওকে ভুল বোঝে, তখন সেখানে লি সুয়াং আসে ওর ব্যান্ডেজ চেঞ্জ করে দেওয়ার জন্য। তবে আনান কিছুতেই দিতে চাইছিল না, কারণ লি সুয়াংয়ের রক্ত খাওয়ার পর ওর সমস্ত আঘাত এমনিতেই সেরে গিয়েছিল। এটা দেখে লি সুয়াং হয়তো ওকে সন্দেহ করবে। লি সুয়াং ওর ব্যান্ডেজ চেঞ্জ করার জন্য ওর কাছে চলে যায়। তখন লি সুয়াং এর রক্ত আবারও আনানকে আকর্ষিত করতে থাকে, কিন্তু কোনো মতেও নিজেকে সামলে নেয়। লি সুয়াং এর পর ওর থেকে দূরে সরে। আনান দেখতে পায় ওর আঘাত তো এখনো তাজা রয়েছে, হিল হয়নি। এটা দেখে আনান অবাক হয়ে যায়, রক্ত খাওয়ার পরও কেন এখনো ঠিক হলো না। লি সুয়াং ওর আঘাতের জায়গায় মলম লাগিয়ে দেয়। এখানে লি সুয়াং ওর সাথে অনেক হেসে কথা বলছিল, যেটাতে আনান বলে, তুমি তো আগে থেকে অনেক বদলে গিয়েছো, আমার সাথে হেসে হেসে কথা বলছো। লি সুয়াং বলে, তেমন কিছু না। এরপর লি সুয়াং ওকে সবকিছু জানায় যে কেন ওকে ও ছেড়ে চলে যেতে বলেছিল। আনান বলে, ও আচ্ছা, তো এই জন্য তুমি আমাকে ছেড়ে চলে যেতে বলেছিলে। কিন্তু যত যাই হোক, হুয়োদুর মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি ইচ্ছা করে না মারলেও ওর মৃত্যু তো আমার হাতেই হয়েছে, তাই না?
তাই এর জন্য কেন তুমি নিজে শাস্তি ভোগ করবে? লিসুয়াং বলে, তুমি কি মৃত্যুর ভয় পাও না নাকি? আনান বলে, আমি মৃত্যুর ভয় পাই, কিন্তু তোমার জন্য মরতে ভয় পাই না। এটাতে লিসুয়াং চুপ হয়ে যায়। লিসুয়াং চলে যেতে গেলে আনান ওকে আটকায়, আর লিসুয়াং এর হাত নিজের বুকের উপরে রাখে। সাথে সাথে আনানের বুকের ক্ষত একেবারে ঠিক হয়ে যায়, যেটাতে আনান নিজেও অনেকটা আশ্চর্য হয়। এরপর দেখা যায় লিসুয়াং আসে নিজের মিলিটারি ক্যাম্প পরিদর্শন করার জন্য। তখনই একজন গার্ড এসে বলে যে ইয়াও আর্মিরা নাকি ওদের উপরে আক্রমণ করার সকল প্রস্তুতি নিয়ে নিয়েছে। এরপরই আমাদেরকে যুদ্ধের সিন দেখানো হয়। ইয়াও আর্মিরা ওদের উপরে অ্যাটাক করলে লিসুয়াং এবং লিসুয়াং এর প্রত্যেকটা আর্মি মিলে ওদেরকে কচুকাটা করে। এখানে ইয়াও আর্মিরা খুব বাজেভাবে হেরে গিয়েছিল। লিসুয়াং আঘাত পেয়েছিল বলে র্যান ওকে মেডিসিন দেওয়ার জন্য আসে। তবে তখনই একজন গার্ড সেখানে এসে বলে টিং নাকি আবারও পাগলামো শুরু করেছে। এতে সেখান থেকে লিসুয়াং চলে যায়। র্যান লিসুয়াংয়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন মনে হচ্ছিল হয়তো লিসুয়াংকে পছন্দ করে। অন্যদিকে আমরা টিংকে দেখতে পাই যে অনেকটা পাগলামি করছিল। টিং এখানে ঘরে আগুন লাগিয়ে দেয় এবং সবাইকে টাকা দিয়ে বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের আর এখানে কোনো দরকার নেই। এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মজা নিচ্ছিল আনান। তখন সেখানে লিসুয়াং আসে এবং আনানকে বলে যাও তুমি টিংকে সামলাও। তবে আনান তো নিষেধ করে দেয় এবং বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখো, আমি তো মজাই পাচ্ছি। এতে লিসুয়াং বলে এভাবে চলতে থাকলে টিং তো পুরো ঘরে আগুন লাগিয়ে দেবে, তখন তো আমাদের ঘর ছাড়া হয়ে যেতে হবে। আনান খুশি হয়ে বলে তো এতে সমস্যা কি, তুমি আর আমি একসাথে ঘর ছাড়া হয়ে ঘুরবো। লিসুয়াং বলে আমি কেন ঘর ছাড়া হতে যাব, ঘর ছাড়া তুমি হবে, তোমাকে আমি থাকতে দেব না। আনান এতে ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি গিয়ে টিংকে সামলায়। টিংকে সব করতে নিষেধ করে এবং বলে এরকম করতে থাকলে সবাই তো তোমাকে অকর্মণ্যই ভাববে। এবার টিংও শান্ত হয়। আনান বলে জানো তোমার বোন আমাকে বলেছে তোমাকে নিয়ে সে অনেক চিন্তায় থাকে সব সময়, তোমার কখন কি বিপদ হয়ে যায়। এটা শুনে লিসুয়াং তো অনেক অবাক হয়ে যায়, কারণ ও এমনটা কখনোই আনানের কাছে বলেনি। টিং বলে তো আমার বোন আমাকে নিয়ে চিন্তা করবে না তো কি তোমাকে নিয়ে চিন্তা করবে। এটা বলে টিং সেখান থেকে চলে যেতে শুরু করে। লিসুয়াং আনানের কাছে আসে এবং বলে আমি কখন তোমাকে এটা বললাম। আনান বলে যদিও তুমি এটা আমাকে বলনি, কিন্তু আমি তো জানি যে তুমি সত্যিই টিংকে নিয়ে চিন্তা করো। দূর থেকে টিং এগুলো শুনছিল। টিং মনে মনে বলে এই ছেলেটা হঠাৎ করে কোথা থেকে আসলো, সেই বিষয়ে আমাকে খোঁজ লাগাতে হবে। এরপরই আমাদেরকে ইয়াও রাজ্যের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা তিনজন জেনারেলকে একটি ঘরের ভিতরে লুকিয়ে থাকতে দেখতে পাই। মূলত এই তিনজন ছিল আনানের খুবই বিশ্বস্ত গার্ড। চীন ক্ষমতায় আসার পর থেকে ওদেরকে এভাবে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। এখানে একজন বলে সবার মধ্যে ছড়িয়ে পড়েছে রাজকুমার আনান নাকি মারা গিয়েছে। আমি নিজে তার ফিউনারেলে গিয়েছিলাম এবং কফিনের ভিতরে থাকা লাশটাও আমি দেখেছি, কিন্তু মুখের খুবই বিচ্ছিরি অবস্থা, দেখে বোঝাই যাচ্ছে না যে ওটা আসলে কে। আমার মনে হয় রাজকুমার আনান এখনো বেঁচে আছে। কোনো দিক থেকে ওই লাশকে দেখে মনে হচ্ছিল না যে ওটা রাজকুমার আনান। এতে তো ওদের তিনজনের মধ্যেই আসার আলো ফোটে, যে করেই হোক রাজকুমার আনানকে ওদের খুঁজে বের করতে হবে। এরপর আমরা রাজসভার সিন দেখতে পাই, যেখানে চীন সভা নিয়ে বসেছিল। তখন সবার মধ্যে থেকে মন্ত্রী ঝাও এগিয়ে আসে। মন্ত্রী ঝাও ছিল খুবই সৎ একজন ব্যক্তি। সে এখানে চীনের বিরুদ্ধে প্রশ্ন রাখে যে রাজকুমার আনান তাদের দেশের জন্য এত কিছু করেছে, হঠাৎ করে সে কি করে মারা গেল, এবং রানী চীন বলছে সে নাকি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এর কোনো প্রমাণ কি তার কাছে আছে নাকি। এখানে সবাই মিলে তো মন্ত্রী ঝাওকে অনেক কথা শোনাতে শুরু করে যে রাজমাতা চীনের বিরুদ্ধে সে কী করে প্রশ্ন তুলতে পারে। তবে চীন তখন ওদেরকে থামিয়ে দেয় এবং বলে মন্ত্রী ঝাওয়ের যদি এতই সন্দেহ হয় তাহলে আমি তাকে অনুমতি দিচ্ছি, সে নিজে থেকে এই বিষয়ে ইনভেস্টিগেশন করতে পারে। এতে মন্ত্রী ঝাও চীনকে ধন্যবাদ জানায়। পরে দেখা যায় চীন এই রাগ এসে উজিনের উপরে ঝাড়ে এবং বলে তোমাকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। উজিন চীনের কাছে ক্ষমা চায় আর বলে আমাকে একটি সুযোগ দিন, আমি ওই মন্ত্রী ঝাওকে মেরে ফেলবো। চীন এতে আরও রেগে যায় আর বলে তুমি যদি এখন মন্ত্রী ঝাওকে মেরে ফেলো তাহলে সবাই তো আমার দিকে আঙুল তুলবে। তোমাকে আমি 10 দিনের সময় দিচ্ছি, তার মধ্যে আনান সহ লিংলং জেড আমার হাতে চাই। এতে উজিন বলে ঠিক আছে। আনান খাবার খাচ্ছিল, তখন সেখানে লিসুয়াং আসে। লিসুয়াংকে দেখে আনান তাড়াতাড়ি ওর সাথে লিসুয়াংকে বসায় খাবার খাওয়ানোর জন্য।
লি শুয়াং দেখে আনান তো শুধুমাত্র রাইস খেয়ে যাচ্ছে। এর কারণ জিজ্ঞাসা করলে আনান বলে, কারণ এই একটা তরকারিও আমার পছন্দ হয়নি। কোনোটায় ঝাল বেশি বা কোনোটায় মশলা বেশি, আবার কোনোটায় মশলা কম। তার উপরে কোনো তরকারি বেশি কুক হয়ে গিয়েছে, আবার কোনোটা কাঁচাই রয়ে গিয়েছে। আনানের মুখে এরকম কথা শুনে লি শুয়াং তো অবাক হয়ে যায় আর বলে, তোমার দেখছি রান্নার বিষয়ে অনেক বেশি জ্ঞান আছে। আনান বলে, আমি নিজেও জানি না কি করে, কিন্তু আমার ভিতর থেকে এগুলো এসে গিয়েছে। লি সুয়াং বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব খাবার খাওয়ানোর জন্য। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে লি সুয়াং প্রথমে আনানকে একটি ফ্যাব্রিকের দোকানে নিয়ে যায় ওকে কিছু জামা কিনে দেওয়ার জন্য। এখানে লি সুয়াং যে জামাটাই তুলছিল, আনান তার মধ্যে কোনো না কোনো ভুল বা খুঁত বের করছিল, যেটা দেখে লি সুয়াং অবাক হয়ে যায় এবং বলে, তুমি কোন নবাব? তোমার অ্যাটিটিউড তো দেখছি কোনো রাজা মহারাজার থেকে কম না, তাহলে তুমি নিজেই কোনো একটা জামা বেছে নাও। এটা বলে লি সুয়াং বসে পড়ে। আনান তখন ওই জামাগুলোর মধ্যে থেকে সব থেকে দামি এবং সুন্দর জামাটা চয়েস করে। দোকানদার বলে, বাহ, আপনার তো খুব ভালোই চয়েস আছে, এটা আমার দোকানের সব থেকে এক্সপেন্সিভ জামা। এটা দেখে লি সুয়াং তো অবাক হয়ে যায়। আনানের পর জামাটা পরে বাইরে বেরিয়ে আসে। লি সুয়াং ওর দিক থেকে চোখই ফেরাতে পারছিল না। দোকানদার বলে, আনানকে খুবই সুন্দর লাগছে, তাকে একটা বীর যোদ্ধার চেয়ে কম লাগছে না। আনান এতে খুশি হয়ে যায় এবং লি সুয়াংকে বলে, হয়তো আমি আগে কোনো যোদ্ধাই ছিলাম, যদি এমনটা হয়ে থাকে তাহলে তো ভালো। আমার মনে হয় আমি আগে যদি কোনো যোদ্ধা হয়ে থাকতাম তাহলে হয়তো গরিব মানুষদের অনেক সাহায্য করতাম। লি সুয়াং চুপ করে আনানের সকল কথা শুনতে থাকে। এরপর বলে, তুমি যে এই জামাটা কিনেছো, এই জামার অর্ধেক কিন্তু তোমাকেই পে করতে হবে। আমি অলরেডি অর্ধেক পেমেন্ট করে দিয়েছি। আনান বলে, তুমি না বললে এটা আমাকে গিফট দেবে? লিসোয়াং বলে, হ্যাঁ দিয়েছি তো, অর্ধেক টাকা পেমেন্ট করে দিয়েছি, বলেই চলে যায়। এতে আনান সেখানেই দাঁড়িয়ে থাকে। পরে দেখা যায় দুজনে বাড়িতে ফিরে আসে। আনান এখানে লিসোয়াংয়ের হাতে একটি বাক্স ধরিয়ে দেয় এবং বলে, এখানে একটি জামা আছে, আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি। লিসোয়াং এতে খুশি হয়ে যায়। আনান চলে যেতে গেলে লিসোয়াং ওকে ডাকে এবং বলে, আজ যেভাবে তুমি দোকানে জামা চয়েস করছিলে তাতে আমার মনে হয় তুমি আগে হয়তো কোনো ইয়ং মাস্টার ছিলে। যদি তোমার আগের অতীতের সম্পর্কে কিছু মনে পড়ে তাহলে আমাকে বলবে, আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব সেই বিষয়ে খোঁজ লাগানোর জন্য। আনান এতে হ্যাঁ বলে এবং সেখান থেকে চলে যায়। রাতের বেলা লি সুয়াং আনানের দেওয়া জামাটা চেক করে। সেখানে একটি চিরকুটও ছিল, যেখানে আনান লিখেছিল, তুমি অনেক বেশি সুন্দর, সেই জন্যই তুমি একটা সুন্দর গিফট ডিজার্ভ করো। এটাতে লি সুয়াং অনেক খুশি হয়। অন্যদিকে আনানও তো লি সুয়াংয়ের কথা ভাবছিল। পরের দিন সকাল সকাল টিং আনানের সাথে দেখা করতে আসে। আনান জিজ্ঞেস করে, তুমি হঠাৎ এখানে? টিং বলে, বড় ভাই, আগে তো ভিতরে আসতে দিন। আমি জানতে পেরেছি সেই দিন যখন হুয়োদু আমাকে তুলে নিয়ে গিয়েছিল তখন আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তাই আমি এখানে আপনাকে ধন্যবাদ জানিয়ে বরণ করে নিতে এসেছি। আনান বলে, আরে এর কোনো দরকার নেই। এক মিনিট, তুমি আমাকে বড় ভাই বললে? তুমি তো লি সুয়াংয়ের ভাই, সেদিক থেকে তুমি আমাকে ভাই বললে আমি তো লি সুয়াংয়েরও ভাই হয়ে যাই। টিং বলে, আরে আপনি চিন্তা করবেন না, যদি আপনি আমার বোনের উপর ইন্টারেস্টেড থাকেন আমি নিজে আপনাকে সাহায্য করব আমার বোনের মন জেতার জন্য, আর আমি তো আপনাকে দুলাভাই হিসেবেই দেখি। আর বলে, চলো চলো আমরা দুজন একসাথে প্রে করি। এটাতে দুজনই সেখানে ধূপ জ্বালিয়ে একসাথে হ্যাভেনকে বো করতে থাকে। কিন্তু হঠাৎ করে আনান সেখানে অজ্ঞান হয়ে যায়। আসলে এই ধূপের মধ্যে টিং কিছু একটা মিশিয়ে দিয়েছিল। এরপর দেখা যায় আনানকে নিয়ে ও ক্যারেজে করে কোথাও একটা যাচ্ছে। তখন আনানের জ্ঞান ফেরে। আনানের বুকে অনেকটা ব্যথা হচ্ছিল। এই সময় ওর লি সুয়াংয়ের রক্তের প্রয়োজন, না হলেও বাঁচতে পারবে না। আনান জিজ্ঞেস করে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? টিং বলে, তোমাকে আমি ক্যাপিটালে নিয়ে যাচ্ছি। আনান জিজ্ঞেস করে, কেন? উত্তরে টিং বলে, তুমি যদিও আমাকে হুয়োদুর হাত থেকে বাঁচিয়েছো, কিন্তু হুয়োদুর মৃত্যুর জন্য তো তুমি দায়ী। সেই দোষ আমি কিছুতেই আমার বোনকে বহন করতে দেব না। দোষ তুমি করবে, আর সেই দোষ আমার বোন কেন বহন করতে যাবে? তুমি জানো আমার বোনের রেপুটেশন কতটা খারাপ হয়েছে। আনান বলে, দেখো, তোমার বোনের কোনো ক্ষতি আমি নিজেও চাই না, কিন্তু এই মুহূর্তে তোমার বোনকে আমার খুবই প্রয়োজন। তুমি দয়া করে আমাকে নিয়ে চলো। আনান অনুরোধ করতে থাকে, কিন্তু টিং কিছুতেই রাজি হয় না। তখনই ওরা বাইরে থেকে কিছুর আওয়াজ পায়। বাইরে গেলে দেখতে পায় কালো কাপড় পরা লোকগুলো ঘিরে আছে ওদের ক্যারেজ, এবং সেখানে ক্যারেজ যে চালাচ্ছিল তার লাশ পড়ে আছে। আমরা দেখতে পাই জাদুকরের উজিনের সহকারী সেখানে এসেছে।
আসলে ওরা আনানকে তুলে নেওয়ার জন্য এসেছিল। আনান টিংয়ের সামনে আসে আর বলে, আজ যাই হয়ে যাক না কেন আমি তোমাকে কোনো ক্ষতি করব না। কিন্তু তুমি তোমার বোনকে কিছুই বলবে না এই বিষয়ে। এটা বলেই আনান তখন নিজের বুকে একটা বাড়ি মারে এবং সাথে সাথে ওর হৃদয় থেকে সমস্ত শক্তি জেগে ওঠে। আনান এখন শ্যাডো পাপেটে পরিণত হয়ে গিয়েছিল এবং এক ঝটকায় ও তো সেখানে জাদুকর উজিনের সহকারী সহ সমস্ত কালো কাপড় পরা লোকদেরকে শায়েস্তা করে দেয়, যেটা দেখে টিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। টিং এখন আনানের পুরো ফ্যান হয়ে গিয়েছিল আর বলে, এখন থেকে তুমি যা বলবে আমি তাই মেনে চলবো। অন্যদিকে দেখা যায় লি সুয়াং অনেকটা চিন্তায় ছিল, কারণ ও জানতে পেরেছে টিং নাকি আনানকে নিয়ে ক্যাপিটালের উদ্দেশ্যে বের হয়েছে। তখন সেখানে টিং ফেরত আসে এবং লি সুয়াংয়ের কাছে ক্ষমা চায়। লি সুয়াং এখানে অনেক রেগে যায় আর বলে, আজ যদি তোমাদের কোনো বিপদ হয়ে যেত তখন কি হতো। এখানে টিং কান্না করতে থাকে এবং বলে, আমি সত্যি ভুল করেছি এবং আমি নিজের ভুল বুঝতেও পেরেছি। লি সুয়াং এবার ওকে ক্ষমা করে দেয় আর বলে কান্না থামাতে আর একটু হাসি দিতে। তবে টিং কিছুতেই হাসি দিতে রাজি হয় না। এটা নিয়ে দুজনের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায়। আনান এটা দেখে অনেক বেশি খুশি হয়। তখন লি সুয়াং ওর কাছে আসে এবং সব কিছুর জন্য ওকে ধন্যবাদ জানায়। এরপর আমরা তাইজিন রাজ্য দেখতে পাই। সেখানে একটি সাদা কাপড় পরা লোক প্রবেশ করে, যার কাছে অমর বা ইমমর্টাল হওয়ার একটি পিল ছিল। সেই পিলটা সেখানে থাকা একটা ইউনাককে দিয়ে দেয়। উপর থেকে মুলিং এগুলো দেখছিল। মুলিংয়ের সহকারী বলে, আপনার কথা মতো আমরা এই পিলটা এনেছি। রাজা এখন ইমমর্টাল হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা যদি বলি এই পিল খেলে সে ইমমর্টাল হবে, তাহলে সে নিশ্চয়ই এই পিলটা নেবে। পিলটা খাওয়ার পর সে নিজেকে অনেক শক্তিশালী মনে করতে থাকবে। পিলটা খাওয়ার পরে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করতে থাকবে যে সে এখনো অনেক দিন বাঁচবে, কিন্তু ভিতর থেকে এই পিলটাকে আস্তে আস্তে শেষ করতে থাকবে। মুলিং বলে, আমি ঠিক এমনটাই চেয়েছিলাম, কিন্তু আমি চাই বাবার আগে আমার ছোট ভাইটা মারা যাক। আমি বড় হওয়া সত্ত্বেও তাকে ক্রাউন প্রিন্স বানানো হয়েছে, এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। একই সময় আমরা মুইয়াংকে দেখতে পাই, যে একটি চিঠি লিখছিল এবং ভাবছিল ছোটবেলা থেকেই ওর ভাই ওকে সহ্য করতে পারে না। ছোটবেলায় যখন দুজনে একসাথে শিকার করতে গিয়েছিল, তখন ইচ্ছা করে মুলিং মুইয়াংকে ধাক্কা দেয়, যার ফলে পড়ে গিয়ে মুইয়াং পাথরে আঘাত পায়। অন্যদিকে দেখা যায় টিং তো লি সুয়াংয়ের জন্য রান্না করতে এসেছিল, কিন্তু ও তো রান্না করতে পারে না, যার কারণে সকল খাবার পুড়িয়ে ফেলে। তখন সেখানে চলে আসে আনান এবং ওকে কিভাবে রান্না করতে হবে সেটা শিখিয়ে দেয়। রাতের বেলা টিংয়ের রান্না করা খাবার নিয়ে আনান চলে যায় লি সুয়াংয়ের কাছে। লি সুয়াং জিজ্ঞেস করে টিং কোথায়। আনান বলে আসলে টিং আসতে একটু লজ্জা পাচ্ছে। এরপর লি সুয়াং টিংয়ের রান্না করা খাবার খায়, যেটা ওর কাছে অনেক ভালোই লাগে। লি সুয়াং আনানকে বলে, তুমি ঠিকই করে নিয়েছো যে তুমি সবসময় আমার সাথে থাকবে, কিন্তু তোমাকে এটা মানতে হবে, আমার সাথে থাকলে তোমার কিন্তু যে কোনো বিপদ হতে পারে। আমার জীবন বাকি আর 5টা মানুষের মতো না। আনান বলে, আমি জানি আর সব কিছু জেনেই তোমার পাশে থাকতে চাচ্ছি, তোমার জন্য আমি নিজের জীবনও দিতে পারি। লি সুয়াং এটা শুনে স্তব্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে আনানকে স্পর্শ করতে যায়। তবে আনান ওকে আটকে দেয় এবং সেখান থেকে ওকে রেস্ট নিতে বলে চলে যায়। পরের দিন সকালবেলা টিং সবাইকে বিদায় জানায়, কেননা ও এখন ওর বাবার কাছে ফেরত চলে যাবে। এখানে টিংয়ের থেকে আর কোনো কাজ নেই, সবসময় শুধু অন্যের বিপদ বাড়ায়। লি সুয়াং টিংকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসে। আনান নিজের গাছে পানি দিচ্ছিল। লি সুয়াং এসে বলে, আমাদেরকে খুব শীঘ্রই নিংলান নামে একটি শহরে যেতে হবে ইনভেস্টিগেশনের জন্য, তুমিও আমার সাথে যাবে। আনান বলে, তুমি দেখছি আজকাল সবসময় আমাকে নিজের সাথে রাখতে চাও। এতে লি সুয়াং একটু অপ্রস্তুত হয়ে পড়ে এবং বলে, তুমি আজকাল বেশি কথা বলছো। এটা বলে লি সুয়াং চলে যেতে গেলে আনান ওকে আটকায় এবং কিছু ফুল দেয়, বলে, এগুলো আমি তোমার জন্য বেছে বেছে তুলেছি। লি সুয়াং খুশি হলো উপর দিয়ে দেখায় যেন তোর কোনো যায় আসে না। আনান ওইদিকে ফিরলে লি সুয়াং খুশি হয়ে ফুলের গন্ধ নিতে থাকে। তখনই হঠাৎ করে আনান পিছনে ফেরে আর এই দৃশ্য দেখে পুরো হা হয়ে যায়। লি সুয়াং এতে অপ্রস্তুত হয়ে যায়। আনান হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা রাজকুমার মুলিংকে দেখতে পাই, যে মিনিস্টার ঝাংয়ের সাথে দেখা করতে আসে এবং বলে, কিছুদিন পর তুমি লুচেংয়ে যাবে এবং সেখানে গিয়ে লি সুয়াংকে বোঝানোর চেষ্টা করবে যাতে সে আমাদের দলে চলে আসে, আর যদি সে রাজি না হয় তাহলে তাকে সোজাসুজি মেরে ফেলবে। বেশ শুরুতেই আমরা দেখতে পাই আনান এবং লি সুয়াং নিংলান সিটিতে এসেছিল। আনান আসা মাত্রই একটা এক্সপেন্সিভ হোটেল বেছে নেয় থাকার জন্য
কিন্তু লি শুয়াং ওকে বকা দেয় এবং বলে আমাদের কাছে এখন অত টাকা নেই, তাই চলো আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাচ্ছি। লি শুয়াং আনানকে একটি ভাঙা হোটেলের সামনে নিয়ে যায়, যেটা দেখে আনানের মন তো পুরোই খারাপ হয়ে যায়। তবে ওই হোটেলের মালিক ছিল আবার অনেক অলস, সে তো তখন ঘুমাচ্ছিল, তাই ওদের কোনো কথায় পাত্তা দেয় না। এতে লি শুয়াং আনানকে সেখানে অপেক্ষা করতে বলে অন্য একটি হোটেল খুঁজতে চলে যায়। তখন আনান ঘোড়া নিয়ে সেখানে ঘুরছিল এবং দেখতে পায় কিছু লোক সেখানে জুয়া খেলছে। আনান নিজের শক্তির দ্বারা জুয়া খেলে সমস্ত টাকা জিতে নেয়। এরপর যখন লি শুয়াং ফেরত আসে দেখতে পায় আনান অনেক দামি ফল কিনে সেটা ঘোড়াকে খাওয়াচ্ছে। লি শুয়াং সেখানে এসে ওকে বকা দেয় এবং বলে তুমি এত দামি ফল ওকে কেন খাওয়াচ্ছ। আনান বলে আরে তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি এক ঝুড়ি কিনে নিয়ে এসেছি। এটা দেখে লি শুয়াং অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি এত টাকা কোথায় পেলে। আনান বলে আরে শান্ত হও, আমি চুরি করিনি, আমি তো জুয়া খেলেই টাকাগুলো জিতেছি। তার উপরে আনান বলে আমি এই শহরের সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল তোমার আর আমার জন্য বুক করেছি। লি শুয়াং তো অনেক বেশি অবাক হয়। এরপর ওরা হোটেলে যায়, যেখানে আনান তো একটা রুমই বুক করেছিল, তাই ওদেরকে একই রুমে থাকতে হয়। কিন্তু লি শুয়াং আনানকে নিচে শুতে দেয়। আনানের কিছুতেই ঘুম আসছিল না। লি শুয়াং বলে তোমার কি কষ্ট হচ্ছে। আনান বলে তেমন কিছু না, আমার শুধু বাড়ির কথা মনে পড়ছে। লি শুয়াং বলে তুমি আমার সাথে থাকছো মাত্র কয়দিন হয়েছে, এর মধ্যে আমার বাড়িটাকে নিজের বাড়ি বানিয়ে নিলে এবং বাড়ির জন্য আবার তোমার মন খারাপও করছে। আনান বলে আমার আগের কোনো কথা মনে নেই, যেটা শুধু মনে আছে সেটা হলো তুমি আমাকে থাকার জায়গা দিয়েছো যখন আমার থাকার কোনো জায়গা ছিল না, আর তোমার বাড়িটাকে আমি নিজের বাড়িই মনে করি। আনানের সকল কথা লি শুয়াং মন দিয়ে শুনছিল। পরের দিন দুজনে শহরে ঘুরতে বের হয়। আনান এখানে ইচ্ছা মতো টাকা খরচ করছিল, সাথেও লি শুয়াংকে অনেকগুলো টাকা দেয়। লি শুয়াং বলে এভাবে টাকা নষ্ট করা তোমার একদমই উচিত হচ্ছে না। আনান বলে কোনো ব্যাপার না, আর তাছাড়া টাকাগুলো তো আমি তোমাকে দিচ্ছি, না হয় আমাদের প্রয়োজনের জন্যই ব্যয় করছি, তাতে আমার কোনো যায় আসে না। এরপর ওরা সেখান থেকে যাচ্ছিল যখন, তখন আনান সেখানে একটি বুক স্টোর দেখতে পায়। এই তো ওখানেই থেমে যায়। লি শুয়াং বলে তুমি কি ভিতরে যেতে চাও। আনান এতে ওকে টেনে সেখানে নিয়ে যায়। লি শুয়াং সেখানে মন দিয়ে বই পড়তে থাকে, আর আনান ওকে এক নজরে দেখেই যাচ্ছিল। এরপর আনান সেখানে যায়, তবে লি শুয়াং একটি বই ওর থেকে লুকানোর চেষ্টা করছিল। আনান সেটা জোর করে নিয়ে নেয় এবং দেখতে পায় সেখানে লি শুয়াং এর বায়োগ্রাফি সম্পর্কে লেখা ছিল। আর সেখানে লি শুয়াং এর নামে বাজে বাজে অনেক কিছুই লেখা ছিল, যেমন লি শুয়াং নাকি বাচ্চাদেরকে মেরে খেয়ে ফেলে নিজের মার্শাল আর্টের টেকনিক উন্নত করার জন্য। এই বিষয়ে আনান লি শুয়াংকে জিজ্ঞেস করে। লি শুয়াং বলে আরে এসব কিছু না, কেউ কেউ আমার নামে ভালো কিছু লেখে, কেউ কেউ খারাপ কিছু লেখে, তো এতে এখন আমি কি করতে পারি বলো। বলে লি শুয়াং সেখান থেকে চলে যায়। আনানের পর সেখানে একটি বই পায়, যেখানে ইয়াও রাজ্যের রাজকুমার আনানের বায়োগ্রাফি সম্পর্কে লেখা ছিল। সেখানে লেখা ছিল আনানের বীরত্বের ব্যাপারে এবং আনান কতটা নিষ্ঠুর ছিল সেই ব্যাপারেও লেখা ছিল। এগুলো পড়ে আনানের তো কিছু একটা হতে থাকে, ওর কাছে মনে হচ্ছিল এগুলোর চিরচেনা। তখন সেখানে উজিন আসে। উজিন বলে আপনি কি ইয়াও রাজ্য থেকে এসেছেন। এদিকে লি শুয়াং বসেছিল, তখন সেখানে মিস্টার ঝ্যাং নামে একটি লোক আসে। মিস্টার ঝ্যাংকে দেখে লি শুয়াং তাকে গ্রিটিং করে। আসলে এই মিস্টার ঝ্যাং নিংলাম সিটির অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। লি শুয়াং তার কাছে এসেছে আনানের বিষয়ে জানার জন্য, আনানের পিঠে যে নীল কালারের মার্ক আছে এই বিষয়ে জানার জন্য। অন্যদিকে দেখা যায় উজিন আনানকে নিজের সাথে করে নিয়ে আসে। আনান জিজ্ঞেস করে আপনি কি আমাকে চেনেন। উজিন বলে হ্যাঁ চিনি, তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো। আনান বলে হ্যাঁ। এখানে উজিন ওকে লিংলং জেট সম্পর্কে সবকিছু জানায় এবং ওকে লি শুয়াং এর বিরুদ্ধে উস্কাতে শুরু করে, যে লি শুয়াং নাকি ইচ্ছে করে আনানের ভিতরে লিংলং জেট ঢুকিয়েছে এবং ওকে নিজের দাস করে রেখেছে। তার উপরে আনান লি শুয়াংয়ের রক্ত ছাড়া বাঁচবে না, তাই বাধ্য হয়ে আনানকে লি শুয়াংয়ের সমস্ত কথা শুনতে হচ্ছে। আনান এসব কিছু বিশ্বাস করে না। এতে উজিন বলে আমার কাছে প্রমাণ আছে, লি শুয়াং নিজেই তোমার উপরে তন্ত্রমন্ত্র করে লিংলং জেট তোমার ভিতরে ঢুকিয়েছে। আনান বলে ঠিক আছে, তাহলে প্রমাণ দিন। উজিন আনানকে একটি জায়গায় নিয়ে যায়, যেখান থেকে দূর থেকে দেখা যাচ্ছিল লি শুয়াং মিস্টার ঝ্যাংয়ের সাথে কথা বলছে এবং ওদের কথাও স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। যেখানে লি শুয়াং আনানের নীল মার্কের বিষয়েই মিস্টার ঝ্যাংয়ের সাথে কথা বলছিল। উজিন বলে দেখেছো, তোমার বিষয় নিয়েই ও নিংলান সিটিতে ইনভেস্টিগেশন করতে এসেছে, আর এই ঝ্যাংয়ের কাছ থেকেই ও সমস্ত ফর্মুলা জেনে নিচ্ছে,
যে কি করে তোমাকে নিজের পাপেট বানিয়ে রাখতে পারবে। আনানের এসব কিছু বিশ্বাস হচ্ছিল না। উজিন বলে তোমার বিশ্বাস করা লাগবে না, কিন্তু যদি তুমি বাঁচতে চাও তাহলে কোনো মতে লিশুয়াংকে নিয়ে জঙ্গলে চলে এসো। আমি সেখানে তোমাদের দুজনের মধ্যে ব্লাড কন্ট্যাক্ট নষ্ট করে দেব, তখন তুমি বেঁচে যাবে। আনান এতে কিছু একটা ভাবতে থাকে। এরপর দেখা যায় ও বাড়িতে ফিরে আসে। লিশুয়াং জিজ্ঞেস করে তুমি এত দেরি কেন করলে। আনানের কোনো উত্তর দেয় না এবং জিজ্ঞেস করে মিস্টার ঝ্যাংয়ের কাছে তুমি আমার বিষয়ে কেন জিজ্ঞেস করছিলে। লিশুয়াং বলে সেটা আমি এখন তোমাকে বলতে পারবো না। আনান আর কিছু বলতে যাবে তখনই সেখানে র্যান আসে এবং বলে মিনিস্টার ঝাও নাকি মিলিটারি ক্যাম্পে আসতে চলেছে। এতে আর কথা না বাড়িয়ে লিশুয়াং তাড়াতাড়ি মিলিটারি ক্যাম্পে চলে আসে। কিছুক্ষণ পর সেখানে মিনিস্টার ঝাও আসে। আসলে মিনিস্টার ঝাও পুরো মিলিটারি ক্যাম্পের সুপারভাইজার ছিল, যার কারণে র্যাঙ্কেও লিশুয়াংয়ের থেকে বড়। লিশুয়াং এখানে তার আসার কারণ জিজ্ঞেস করে। মিনিস্টার ঝাও বলে আমি এখানে হুয়োদুর মৃত্যু ইনভেস্টিগেশন করতে এসেছি। এতে কি ক্রিমিনাল লিশুয়াংয়ের কোনো সমস্যা আছে। লিশুয়াং বলে আপনি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছেন সেটা ঠিক আছে, তাই বলে আমাকে ক্রিমিনাল বলার অধিকার আমি আপনাকে দেইনি। মিনিস্টার ঝাও বলে সেটা তো সময় হলেই বোঝা যাবে কে হুয়োদুর মৃত্যুর জন্য দায়ী। মহারাজ নিজে আমাকে এখানে ইনভেস্টিগেশনের জন্য পাঠিয়েছে। লিশুয়াং বলে আমি অলরেডি ইনভেস্টিগেশন করেছি, হুয়োদুর মৃত্যু শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিনিস্টার ঝাও বলে তোমার এসব কথাই আমি এখন ভুলছি না, সবাই জানে হুয়োদু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করার আগে তাকে মেরে ফেলা হয়েছে। এর মানে নিশ্চয়ই তার সাথে অন্য কেউ জড়িত ছিল। এটা কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে না। আমার মনে হয় তাকে তুমিই মার্ডার করেছো। হয়তো হুয়োদু তোমার হয়ে কাজ করত, তোমরা দুজন হয়তো একসাথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিলে। তবে যখন হুয়োদু ধরা পড়ে গিয়েছে তখন তুমি তাকে মার্ডার করে ফেলেছো, তাই এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। মিনিস্টার ঝাও সবাইকে আদেশ দেয় যাতে লিশুয়াংকে 30 বার লাঠির আঘাত করা হয়। এতে র্যান তখন উঠে দাঁড়ায় এবং বলে হুয়োদুকে আমি মেরেছি, লিশুয়াং নয়। লিশুয়াং ওকে থামতে বলে আর বলে আমি নিজে স্বীকার করছি, আমি হুয়োদুকে মেরেছি। অন্যদিকে আমরা আনানকে দেখতে পাই যে উজিনের কথাই ভাবছিল। তখনই হঠাৎ করে ওর বুকে ব্যথা হতে থাকে। আসলে এদিকে লিশুয়াংকে শাস্তি দেওয়া হচ্ছিল, যেটা আনান বুঝতে পারে। তখনই আনান সেখানে আসে এবং লাঠি ধরে ফেলে। এতে মিনিস্টার ঝাও তো অনেক বেশি রেগে যায়। আনান তখন বলে আপনারা লিশুয়াংকে শাস্তি দেবেন না, আসলে হুয়োদুকে আমিই মেরে ফেলেছি। আমাকে বাঁচানোর জন্য লিশুয়াং এই দোষটা নিজের ঘাড়ে নিচ্ছে। মিনিস্টার ঝাও বলে ও আচ্ছা, তাহলে তুমি মেরেছো, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে, কিন্তু তার সাথে লিশুয়াংকেও এগুলো লুকোনোর জন্য শাস্তি পেতে হবে। মিনিস্টার ঝাও আদেশ করে ওদেরকে তুলে নিয়ে যেতে, কিন্তু তখন লিশুয়াং অনেকটা রেগে যায় আর বলে আপনাকে নাকি রাজা আদেশ দিয়েছে ইনভেস্টিগেশন করার জন্য, তাহলে আমাকে ইম্পেরিয়াল ডিক্রি দেখান। এটাতে মিনিস্টার ঝাও তো থতমত খেয়ে যায়। তার কাছে কোনো ইম্পেরিয়াল ডিক্রি ছিল না, আসলে সে তো এসেছিল শুধুমাত্র রাজকুমার মুলিংয়ের কথায়। মিনিস্টার ঝাও কোনো ইম্পেরিয়াল ডিক্রি দেখাতে না পেরে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় আনান লিশুয়াংয়ের কাটা জায়গায় মলম লাগিয়ে দিতে থাকে, কিন্তু তখনই ওর উজিনের বলা কথাগুলো মনে পড়ছিল। লিশুয়াং আর ওর মধ্যে ব্লাডের কন্ট্যাক্ট আছে। লিশুয়াংয়ের রক্ত দেখে আনান আবারও আকর্ষিত হতে থাকে, কিন্তু কোনো মতে নিজেকে সামলে নেয়। আনান লিশুয়াংকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কেন আমাকে নিজের কাছে রেখেছো। লিশুয়াং বলে কেননা তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, এবং তাছাড়া তোমার আর আমার মধ্যে একটি রক্তের সম্পর্ক আছে। এই কথা শুনে আনানের তো লিশুয়াংয়ের প্রতি আরও বেশি সন্দেহ হতে থাকে। আনান জিজ্ঞেস করে তুমি কি চাও আমাদের মধ্যে এই ব্লাড কন্ট্যাক্টটা সারা জীবন থাকুক। লিশুয়াং এর কোনো উত্তর দেয় না। এতে আনান সেখান থেকে বের হয়ে আসে। বাইরে র্যান ওর জন্য অপেক্ষা করছিল। র্যান এখানে আনানকে হুমকি দেয় যেন আনান কোনো সময় লিশুয়াংকে কষ্ট না দেয়। যদি র্যান এই বিষয়ে জানতে পারে তাহলে সাথে সাথেও আনানকে মেরে ফেলবে বলে সেখান থেকে র্যান চলে যায়। এবার আনান তো অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। ও কিছুতেই লিশুয়াংকে সন্দেহ করতে চাচ্ছিল না, কিন্তু বারবার উজিনের বলা কথাগুলো ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। রাতের বেলা দেখা যায় মিনিস্টার ঝাংয়ের জন্য একটি বানকুয়েটের আয়োজন করা হয়েছে। মিনিস্টার ঝাও এখানে লিশুয়াংকে বলে চলো আমাদের মধ্যে একটি প্রতিযোগিতা হয়ে যাক, দেখি কে ভালো তীরন্দাজ পারে। যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে সকল দোষ নিজের ঘাড়ে নিয়ে নিতে হবে এবং পরিবার সহ তোমাদেরকে শাস্তি পেতে হবে।
আর যদি আমি হেরে যাই তাহলে আমি এখান থেকে নির্দ্বিধায় চলে যাব, কোনো রকম ইনভেস্টিগেশন না করে। লি শুয়াং এতে রাজি হয়ে যায়। এরপর ওদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। এখানে মিনিস্টার ঝাও তো ভালো করেই খেলে। তার রাউন্ড শেষ হয়ে গেলে সে লি শুয়াংয়ের কানে কানে গিয়ে বলে, এখনও সময় আছে, ভালো করে ভেবে দেখো। আমার দলে চলে আসলে তোমাকে আর এসব কিছু সহ্য করতে হবে না। আর যদি তুমি হেরে যাও তাহলে তোমার বাবাকে এর জন্য অনেক বেশি সাফার করতে হবে। এটাতে লি শুয়াং তো অনেক রেগে যায়। লি শুয়াং তীর নিয়ে তীরন্দাজ করতে যাবে, কিন্তু তার আগে আনান সেখানে আসে এবং লি শুয়াংয়ের থেকে তীর কেড়ে নেয়। বলে, আমি এই তীরন্দাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। লি শুয়াং এতে অবাক হয়ে যায়। আনান কোনো কথা বাদ দিয়ে প্রথম তীর মারে, তবে সেটা নিশানায় লাগে না। এটা দেখে লি শুয়াং অনেক ঘাবড়ে যায়। যদি আনান এভাবে করে হেরে যায় তাহলে ওদেরকেই তো সাফার করতে হবে। কিন্তু পরক্ষণেই দেখা যায় আনান একের পর এক তীর একদম সঠিক নিশানা বরাবর লাগায়। ফলে প্রতিযোগিতায় আনান জিতে যায়। এবার কথা মতো মিনিস্টার ঝাওকে সেখান থেকে চলে যেতে হবে। তাই মিনিস্টার ঝাও আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। আনান ঠিক করে নিয়েছিল ও কখনো আর লি শুয়াংকে সন্দেহ করবে না এবং লি শুয়াংয়ের সাথেই থাকবে। রাতের বেলা আমরা উজিনকে দেখতে পাই, যে জঙ্গলের ভিতরে আনানের জন্য অপেক্ষা করছিল, তবে আনান তো আসে না। এরপর দেখা যায় লি শুয়াং একটি জলাশয়ের ভিতরে গোসল করছিল। তখনই হঠাৎ করে ওর উপরে একটি সাপ অ্যাটাক করে, কিন্তু লি শুয়াং সাপটিকে মেরে ফেলে। হঠাৎ করে লি শুয়াং দেখতে পায় ও তো একটি জঙ্গলের ভিতরে চলে এসেছে। সেখানে জাদুকর উজিন চলে আসে। উজিনকে দেখে লি শুয়াং অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, আপনি কে আর আমাকে এখানে কেন এনেছেন? উজিন বলে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি শুধু আনানকে চাই। ওকে আমার কাছে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। লি শুয়াং না বলে দেয়। এতে উজিন ওকে মারতে থাকে। সাথে সাথে এটা আনান টের পেয়ে যায় যে লি শুয়াং বিপদে আছে। আনানের ভিতরে শক্তি আবারও জেগে ওঠে এবং আনান তাড়াতাড়ি সেই জঙ্গলে চলে আসে আর উজিনের থেকে লি শুয়াংকে বাঁচিয়ে নেয়। তবে দেখা যায় লি শুয়াং তো উল্টো আনানের উপরে অ্যাটাক করছে। আসলে উজিনই লি শুয়াংকে কন্ট্রোল করছিল। উজিন লি শুয়াংকে নিজের কাছে নিয়ে আসে এবং লি শুয়াংকে দিয়ে নিজের গলায় তলোয়ার ধরায়। উজিন আনানকে বলে, তুমি আমার সাথে ভালোই ভালোই চলে এসো, না হলে আমি এক্ষুনি এখানে লি শুয়াংকে মেরে ফেলবো। তবে আনান কোনো মতে লি শুয়াংকে নিজের কাছে টেনে নেয় এবং উজিনের গলা চেপে ধরে। উজিন লি শুয়াংকে দিয়ে আনানের বুকে ছুরি ঢুকিয়ে দেয় আর বলে, এখনো সময় আছে, তুমি আমার সাথে আসো, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আনান আরো জোরে ওর গলা টিপে ধরে। তখনই সেখানে উজিনের সহকারীরা চলে আসে এবং উজিনকে কোনো মতে আনানের থেকে বাঁচিয়ে নিয়ে যায়। লি শুয়াং সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। আনান তখন ওকে একটি জায়গায় শুইয়ে দেয়। সিন এখানে কাট হলে পরের দিন সকালবেলা দেখা যায় র্যান দৌড়ে দৌড়ে লি শুয়াংকে খুঁজতে থাকে এবং ওকে ওই জায়গায় এসে খুঁজে পায়। লি শুয়াংয়ের তখন জ্ঞান ফেরে। র্যান বলে, তাড়াতাড়ি চলুন জেনারেল, শত্রুপক্ষরা আমাদের বর্ডারে আক্রমণ করেছে। লি শুয়াং এতে অবাক হয়ে যায়। কাল রাতের কোনো কথাই লি শুয়াংয়ের মনে ছিল না। লি শুয়াং তাড়াহুড়ো করে মিলিটারি ক্যাম্পে ফেরত আসে এবং সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। তখন সেখানে আনান আসে ওর জন্য খাবার নিয়ে। লি শুয়াং আনানকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এবং নিজে টেন্টের ভিতরে গিয়ে সবার সাথে যুদ্ধের প্ল্যান করতে থাকে। বাইরে থেকে আনান সবকিছুই শুনতে পাচ্ছিল। আসলে আনান তো অনেক দূরের কথাও শুনতে পায়। আনান বুঝতে পারে লি শুয়াংয়ের প্ল্যানে কোনো না কোনো ঘাটতি আছে। এই প্ল্যানটা ভালো ঠিকই, কিন্তু এতে জেতার আশঙ্কা খুবই কম। আনান টেন্টের সামনে গিয়ে লি শুয়াংকে নিজের প্ল্যান সম্পর্কে বলতে থাকে। গার্ডরা ওকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। লি শুয়াং যখন আনানের প্ল্যান শোনে তখন ওকে ভিতরে আসতে দেয় এবং আনান যে প্ল্যান করেছিল সেই প্ল্যান অনুযায়ী ওরা যুদ্ধের সমস্ত কিছু করে আর যুদ্ধটা জিতেও যায়, যেটাতে লি শুয়াং তো আনানের প্রতি অনেক খুশি ছিল। লি শুয়াংয়ের কালকে রাতের হালকা কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে ও আনানের বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছিল। অন্যদিকে আমরা ইয়াও রাজ্যের জেনারেল সিদুকে দেখতে পাই, যে অনেক বেশি রেগেছিল। তখন সেখানে প্রধান উপদেষ্টা এসে ওকে শান্ত হতে বলে এবং অন্য প্ল্যান করতে বলে। লি শুয়াং আনানের কাছে আসে চেক করতে যে ও কালকে রাতে সত্যিই আনানকে ছুরি মেরেছিল কিনা, যেটাতে আনান নিজের পোশাক খুলতে থাকে। তখনই সেখানে র্যান আসে। র্যান পিছন থেকে আনানের পিঠের নীল চিহ্নগুলো দেখে ফেলে, যেগুলো ওই ছোট বাচ্চাটা, মানে আনান আগে যে ছোট বাচ্চা ছিল তার ভিতরেও ছিল। র্যান এটা দেখে অবাক হয়। লি শুয়াং দেখে যে আনানের গায়ে কোনো ক্ষতের চিহ্ন নেই, তার মানে ওটা কি শুধুমাত্র স্বপ্ন ছিল? এটা নিয়ে লি শুয়াং আর বেশি মাথা ঘামায় না। পরে দেখা যায় র্যান আনানকে নিয়ে একটি পাহাড়ের কাছে চলে আসে এবং ওর গলায় তলোয়ার ধরে জিজ্ঞেস করে, তুমি আসলে কে
যখন থেকে তুমি লিসুয়াংয়ের জীবনে এসেছো তখন থেকে তার কোনো না কোনো বিপদ হয়েই যাচ্ছে। সত্যি করে বলো তুমি কে? আনান এখানে ওকে বোঝানোর চেষ্টা করে যে আসলে ও নিজেও জানে না ওর নিজের ব্যাপারে। তবে র্যান কিছুই বিশ্বাস করে না এবং ওর উপরে অ্যাটাক করে দেয়। আনানও নিজেকে বাঁচানোর জন্য ওর সাথে লড়াই করতে থাকে, কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে আনান সেখানে পাহাড় থেকে নিচে পড়ে যায়। যদিও র্যান ওকে বাঁচানোর চেষ্টা করেছিল। র্যান এর পরে লিসুয়াংয়ের কাছে ফেরত আসে এবং লিসুয়াংয়ের কাছে ক্ষমা চায়, কারণ ও আনানকে বাঁচাতে পারেনি। আনানের মৃত্যু লিসুয়াং কিছুতেই মেনে নিতে পারছিল না এবং অনেক রাগ দেখায় র্যানের উপরে। তাড়াতাড়ি আনানকে খুঁজে বের করতে বলে। অন্যদিকে আমরা মিনিস্টার ঝাওকে দেখতে পাই যে একটি ব্রথলে গিয়ে অনেকগুলো মেয়েদের সাথে আনন্দ করছিল। এখানে একটি মেয়ের সাথে সে রাত কাটায়। মিনিস্টার ঝাও যখন ঘুমিয়ে পড়ে, মেয়েটি লুকিয়ে তার কাছ থেকে মিলিটারি টোকেনটি নিয়ে নেয় এবং একটি ডেভিল স্মাইল দেয়। এরপরে আমরা দেখতে পাই ওই মেয়েটি টোকেনটি নিয়ে মিলিটারি ক্যাম্পের অস্ত্রাগারে চলে আসে। সেখানে গার্ডরা প্রথমে ওকে ঢুকতে দিতে চায় না, কিন্তু যখন টোকেন দেখে তখন ঢুকতে দেয়। কিন্তু মেয়েটি সেই অস্ত্রাগারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। সবার মধ্যে এতে হুলস্থুল লেগে যায়। সাথে সাথে খবর পৌঁছে যায় লিসুয়াংয়ের কাছে যে মিনিস্টার ছাওয়ের টোকেন নিয়ে একটি মেয়ে অস্ত্রাগারে ঢুকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। মেয়েটিকে তারা ধরতে পারেনি, তবে মেয়েটি সেখানে নিজের পাউচ ফেলে গিয়েছে। এই পাউচটি দেখে লিসুয়াং বুঝে যায় যেটা ইয়াও রাজ্যের। লিসুয়াং বুঝতে পারে মেয়েটি তাহলে ইয়াও রাজ্যের গুপ্তচর ছিল, যার ফাঁদে মিনিস্টার ঝাও পা দিয়ে ফেলেছে। লিসুয়াং তাড়াতাড়ি মেয়েটিকে যে কোনো মূল্যে খুঁজে বের করতে বলে। অন্যদিকে আমরা মিনিস্টার ঝাওকে দেখতে পাই যে অনেক বেশি চিন্তায় ছিল, কারণ ইউনজে নামে ওই মেয়েটি তার টোকেন নিয়ে মিলিটারি ক্যাম্পের অস্ত্রাগারে ঢুকেছে। এর দোষ তো তার ঘাড়ে এসেই পড়বে। একটি গার্ড ইউনজের পাউচ এনে লেডি গার্ডদেরকে দেয় এবং বলে লিসুয়াং এই মেয়েটিকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলেছে, কারণ সে হচ্ছে ইয়াও আর্মির গুপ্তচর। দূর থেকে আনান এটা শুনে ফেলে এবং বলে ওকে যে করেই হোক লিসুয়াংয়ে সাহায্য করতে হবে। আনান নিজের পাওয়ার দিয়ে ইয়নজেকে খুঁজে ফেলে এবং সেখানে ওই লেডি গার্ডরা এসে ইয়নজিকে ধরে নেয়। একজন আনানকে জিজ্ঞেস করে, তুমি না মারা গিয়েছিলে? আনান বলে, কেন? মারা গেলে বুঝি তুমি খুশি হতে? অন্যদিকে দেখা যায় লিসুয়াং নিজের আর্মিদেরকে নিয়ে সিটির ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু মিনিস্টার ঝাও কিছুতে ওদেরকে ঢুকতে দিচ্ছিল না। আসলে কিছুক্ষণের মধ্যে ইয়াও আর্মিরা ওদের উপরে অ্যাটাক করতে চলেছে। যেহেতু ওদের কাছে এখন পর্যাপ্ত অস্ত্রশস্ত্র নেই, তাই ওরা যুদ্ধ করতে চাচ্ছিল না এবং সিটির ভিতরে আশ্রয় নিতে চাচ্ছিল। কিন্তু এখানে মিনিস্টার ঝাও কিছুতেই রাজি হয় না আর বলে, তোমাদেরকে যে কোনো মূল্যে এই যুদ্ধ লড়তে হবে। তখনই সেখানে একজন গার্ড এসে বলে, কেউ একজন আপনার সাথে দেখা করতে চায়। মিনিস্টার ঝাও বলে, তাকে নিষেধ করে দাও, আমি দেখা করব না। এতে গার্ডটি বলে সে একটি জিনিসও পাঠিয়েছে। মিনিস্টার ঝাও দেখতে পায় এটা তো ইউনজের জামা। এটা দেখে সে তাড়াতাড়ি বলে ওকে তাড়াতাড়ি ভিতরে আসতে দাও। তখনই সেখানে আনান চলে আসে। আনানকে জীবিত দেখে লিসুয়াং অনেক খুশি হয়ে যায়। আনান বলে, ইউনজে এখন আমার হাতে, আপনি যদি বাঁচতে চান তাহলে সবাইকে সিটির ভিতরে ঢুকতে দিন। তবে মিনিস্টার ঝাও তাতেও রাজি হয় না, যেটাতে আনান তার গলায় চাকু ধরে। এতেও মিনিস্টার ঝাও রাজি হয় না। লিসুয়াংয়ের একজন গার্ড এসে খবর দেয় ইয়াও আর্মিরা অ্যাটাক করে দিয়েছে। লিসুয়াং বুঝতে পারে এখন আর কোনো উপায় নেই, তাই নিজের সমস্ত আর্মিদেরকে বলে যুদ্ধের জন্য তৈরি হতে। এরপরে ওদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে অস্ত্রশস্ত্র কম থাকায় ওরা যুদ্ধে তেমন একটা পেরে উঠছিল না। লিসুয়াংও তেমন পারছিল না। তখনই সেখানে আনান চলে আসে। লিসুয়াং এটা দেখে খুশি হয়ে যায়, কারণ ও জানতো এই ছেলেটা সবসময় ওকে বাঁচাতে আসে। আনান সেখানে এসে একে একে ইয়াও আর্মিদেরকে মারতে থাকে। ভাবা যায় ও নিজের আর্মিদেরকে নিজেই মারছে। আমি শুধু ভাবছি যখন ওর স্মৃতি মনে পড়ে যাবে তখন ওর অবস্থাটা কি হবে। লিসুয়াং আনানকে বলে, একে একে সবাইকে না মেরে একেবারে সিধুকে মেরে দেওয়াই ভালো হবে। তুমি আমাকে সাহায্য করো ওকে মারতে। আনান এতে তখন লিসুয়াংকে নিজের ঘাড়ের উপরে তুলে নেয় এবং উপরে ছেলে মারে, আর লিসুয়াং নিজের তীর সিধুর দিকে তাক করে মারে। সাথে সাথে সিধু সেখানেই মারা যায়। এবার নিজেদের জেনারেলকে এভাবে মরতে দেখে সবাই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। লিসুয়াং আনানকে বলে, যখনই আমি বিপদে পড়ি তখনই তুমি আমাকে বাঁচাতে আসো, কিন্তু নিজের মুখ কেন এভাবে ঢেকে রাখো? এটা বলে লিসুয়াং ওর মাস্কটি খুলতে যায়, তবে আনান ওকে খুলতে দেয় না এবং সেখান থেকে চলে যায়। জেনারেল জিন এবং জেনারেল লো এসে বলে, এই ছেলেটা কে? সে তো একদম সুপারম্যানের মতো আমাদেরকে বাঁচিয়ে নিল। আসলেই তার স্কিল অনেক ভালো। লিসুয়াং এতে একটা স্মাইল দেয়।